আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাসায় আছেন। আমরা সবাই জানি করোনা ভাইরাসের মরণ ছোবলে আমাদের বাংলাদেশে এখন আ অনেক সংখ্যক সংক্রমিত রোগীর সংখ্যা আছে। ৪ঠা মে সংখ্যাটা ছিল ১০,০০০, ১৫ই মে সংখ্যাটা ছিল ২০,০০০, আজকে ২২শে মে আজকে আমরা ৩০,০০০ সর্বমোট ৩০,০০০ সংক্রমিত করোনা ভাইরাস রোগী পেয়েছি। সো আসন্ন ঈদ উপলক্ষে আসলে আমাদেরকে বাইরে যেতে হয়। এমার্জেন্সি কাজে সবাইকে বাইরে যেতে হয়। সো আশা করব প্রিকশনারি মেজার্স যেগুলো আছে, স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ইউজ করা। আপনারা কাইন্ডলি সবাই এই প্রিকশনারি মেজার্স গুলো বজায় রাখবেন। পাশাপাশি আত্মীয়স্বজন যারা আছে, আমাদের বন্ধু-বান্ধব যারা আছে, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের সবাই আমরা ভার্চুয়ালি, ডিজিটালি খোঁজ রাখবো। সবাই আমরা এই আশাই করি এবং এটা যদি আমরা করতে পারি, আমি আগেও বলি, সবসময় বলবো এই কথা যে জাতিগতভাবে আমরা এক হতে পারবো। এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, যারা আমাদেরকে দেখছেন লাইভ, তাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা এই লাইভটি বেশি শেয়ার করবেন, যাতে আমরা রেলেভেন্ট যারা আছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের, পাশাপাশি এমপ্লয়ি যারা আছেন বিভিন্ন অর্গানাইজেশনে কর্মরত, তাদের কাছে আমরা আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, এই আলোচনার কিছু অংশবিশেষ অ্যাটলিস্ট তাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি। সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমরা সবাই জানি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে কোনো অর্গানাইজেশন, কোম্পানির হার্ট, হৃদয় বলে থাকি। একটা সময় ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝতাম স্টাফিং, রিক্রুটিং, ইন্টারভিউ, অ্যাপ্রাইজাল, পেরোল, স্যালারি, দ্যাটস ইট। বাট ট্রাস্ট মি, human resource is no longer into staffing, recruiting, or salary. They are more into business units now. They are involved in every business units of an organization. So এই জন্যই আজকে আপনাদের সামনে লাইভ নিয়ে আসা। আমাদের আজকের টপিক ছিল, আপনারা সবাই জানেন, HR leadership response to COVID-19, a business continuity perspective. And সবার অবগতির জন্য জানাচ্ছি, this live session is powered by স্যান্ডউইচ মামা মিরপুর। আমাদের সাথে আজকে কথা বলার জন্য আছেন, দুঃখিত আপনাদেরকে একটা কথা বলা হয়নি, এই লাইভ স্ট্রিমটি আজকে কোলাবোরেশন হচ্ছে BSHRM এর সাথে, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন BSHRM এর প্রেসিডেন্ট মোহাম্মদ মাশিকুর রহমান খান। হি ইজ অলসো আ কনসালটেন্ট অফ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ISO, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আমাদের সাথে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, General Secretary, BSHRM. He is also the Senior Vice President and Head of HRMD Operations, AB Bank Limited. এবং আমাদের সাথে আরো আছেন মিস ফাহমিদা চৌধুরী। She is the Executive Committee Member and former General Secretary, BSHRM, and she is also the Executive Vice President and Principal and in charge of Research and Development Unit of Dhaka Bank Limited. So আজকে সময় নষ্ট না করে আজকের যে টপিকটা ছিল COVID-19, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট লিডারশিপ বিজনেস কন্টিনিউটি পার্সপেক্টিভ, এই বিষয়ে কথা বলার জন্য সরাসরি আমরা প্রথমেই চলে যাব মাশিকুর রহমান খানের কাছে। আজকের এই টপিক নিয়ে যদি আপনার মূল্যবান বক্তব্য আমাদের লাইভ অডিয়েন্সের সামনে তুলে ধরতেন, মোহাম্মদ মাশিকুর রহমান খান। ধন্যবাদ সাইফ ভাই আপনাকে এবং কিউ বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের সাথে জয়েন্ট কোলাবোরেশনে আজকের এই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে লাইভ প্রোগ্রাম করার জন্য। আমার সাথে আমার দুই সহকর্মী আছেন, তারাও বলবেন, নিশ্চয়ই অনেক ভালো বলেন তারা। তো আমি আজকের এই টপিকের যেটা HR লিডারশিপ রেসপন্স টু COVID-19, এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এই জন্য যে আপনি বলেছেন যে HR এখন শুধু আগের মতো ওই কাজের যে রুটিন কাজ কতগুলা রিক্রুটমেন্ট, সিলেকশন, প্ল্যানিং, ওই HR প্ল্যানিং, তারপর কম্পেনসেশন, বেনিফিটের মধ্যে নাই। HR is now strategic partner or business partner of the organizations, and HR কে বলা হয় বিজনেসের হার্ট ডেফিনেটলি। এবং আমি বলবো যে শুধু HR যেমন বিজনেসের হার্ট, আবার HR কে তিনটা হার্ট নিয়ে কাজ করতে হয়। একটা হলো হার্ট, আরেকটা হলো হেড, আরেকটা হলো হ্যান্ড। তিনটা HR কম্বিনেশনে HR কে কাজ করতে হয়। তো এখন আমরা বাস করছি COVID-19 বা করোনা ক্রাইসিস পিরিয়ড যে পার হচ্ছে,
এটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট ফর আওয়ার কান্ট্রি, ফর এইচআর প্রফেশনালস অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এটা আমরা যেটা আলোচনা করছিলাম একটু আগে লাইভে আসার আগে, যে এটা কবে যে শেষ হবে এবং শেষ হলেও তারপরে এটার এফেক্টটা থেকে যাবে। তার কারণ তখন মানুষ একটা অভ্যস্ত হয়ে যাবে, কিছু ফেয়ার আছে, ভয় ভীতি, এগুলার এফেক্টটা থেকে যাবে। তো যে কোনো অর্গানাইজেশন চালাতে হলে সবচেয়ে বড় ফ্রন্ট লাইনে আসছে হচ্ছে হিউম্যান রিসোর্সেস প্রফেশনালসরা। এবং আরেকটা যদি আমরা বলি যে অল ওভার দ্য ওয়ার্ল্ড হেলথ কেয়ার প্রফেশনালসরা, ডক্টর, নার্সেস অ্যান্ড আদার হেলথ সার্ভিস প্রোভাইডার, এবং আমাদের পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তারাও, এবং এদের সবগুলির কম্বিনেশনে কিন্তু পিপুল ফার্স্ট, এবং পিপুলকে পরিচালনা করে পিপুলকে সমস্ত কিছু ইয়ে করার দায়িত্ব হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের, এইচআর প্রফেশনালসদের। এবং এইচআর প্রফেশনালসদেরকে কিন্তু দুই দিকেই দেখতে হয়। একদিকে হচ্ছে এমপ্লয়ি, পিপুল উইদিন ইউর অর্গানাইজেশনস, অ্যান্ড আরেকদিকে হচ্ছে ম্যানেজমেন্ট বা এমপ্লয়ার। তো এখন যে অবস্থা হয়েছে সেটার মধ্যে দুইটা দিকে চ্যালেঞ্জ আমরা ফেস করছি, আমাদের সমস্ত অর্গানাইজেশনস গুলো ফেস করছে। একটা হচ্ছে ডিউরিং দ্য কোভিড-19 এবং পোস্ট কোভিড-19 আমরা কিভাবে কন্টিনিউটি বজায় রাখবো, বিজনেস কন্টিনিউটি কিভাবে থাকবে, আর এখন হচ্ছে আমরা সাস্টেইন কিভাবে করব। তো এটার জন্য এইচআর প্রফেশনালসদের যে কতগুলি রেসপন্স বা রেসপন্সিবিলিটি, আমি যেটা বলবো যে ফার্স্ট রেসপন্স বা রেসপন্সিবিলিটি হচ্ছে যে টু ইউরসেলফ, টু এইচআর প্রফেশনালসদের নিজেদের প্রতি। তার কারণ নিজেরা যদি সুস্থ না থাকে তাহলে সে সার্ভিস দিতে পারবে না। আমরা যেটা সব জায়গায় শুনছি যে নিজে নিরাপদে থাকতে হবে, নিজে সামাজিক বা আমি বলি যে ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে। আজকে একটা বিদেশি কোন টিভিতে যেন দেখছিলাম যে এটাকে ফিজিক্যাল ডিস্টেন্স এবং সোশ্যালি কানেক্টেড থাকতে হবে। এই যে আজকে আমরা সোশ্যালি প্রফেশনালি কানেক্টেড হয়েছি, এরকম থাকতে হবে। এবং আমাদেরকে প্রিপেয়ার হতে হবে হাউ টু হেল্প দ্য বিজনেস, হাউ টু হেল্প দ্য এমপ্লয়িজ। তাহলে ফার্স্ট রেসপন্সিবিলিটি এবং রেসপন্স আমি মনে করি যে নিজের প্রতি, তারপর আমাদের ফ্যামিলির প্রতি। ফ্যামিলি যদি ভালো না থাকে তাহলে এখন তো আমাদেরকে হোমওয়ার্ক করতে হয়, কাজেই ফ্যামিলিকে সুস্থ রাখতে হবে, ফ্যামিলিকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের পিপুল উইদিন অ্যান্ড আউটসাইড দ্য অর্গানাইজেশনস। পিপুল বলতে আমাদের অর্গানাইজেশনসে যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে ইন্সপায়ার করা, তাদেরকে কেয়ারিং করা। এবং এইচআর কিন্তু এখন একটা কেয়ার গিভারের মতো দায়িত্ব পালন করা দরকার সামনের দিকে। এবং এইচআর প্রফেশনালসদের মোর অ্যানালাইটিক্যাল এবং মোর ভিশনারি, মোর ডিজিটালাইজড হতে হবে। তার কারণ এখন ভার্চুয়াল কাজগুলো হবে ম্যাক্সিমাম, ওয়ার্ক ফ্রম হোম। ওয়ার্ক ফ্রম হোম হতে হলে টেকনোলজি বেসড হতে হবে। কাজে এইচআর প্রফেশনালস, এইচআর লিডার্সদেরকে এই টেকনোলজি বেসড প্রফেশনালিজম হতে পারে হবে। তারপর হচ্ছে যে পিপুলের পাশাপাশি, এমপ্লয়ীদের পাশাপাশি এমপ্লয়ার বা অর্গানাইজেশনসকে সাপোর্ট করতে হবে। এবং এই কোভিড-19, ডিউরিং দ্য কোভিড এবং পোস্ট কোভিডে কি কি চ্যালেঞ্জেস ফেস করছি, এবং আমি মনে করি যে প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যেই অপরচুনিটিস আছে। এবং এই কোভিড থেকে বেরিয়ে আমরা কি কি অপরচুনিটিস গুলা গ্র্যাব করতে পারি সেইগুলা আমাদেরকে গ্র্যাব করতে হবে। পাশাপাশি হলো যে আমাদের যে সোসাইটাল একটা রেসপন্সিবিলিটি আছে, সোসাইটিকে বা স্টেক হোল্ডার্সদেরকে আমাদের ওইভাবে সাপোর্ট করতে হবে। এবং নেচার যে আছে আমাদের, প্রকৃতিকে আমাদের সাপোর্ট করতে হবে। এবং এইচআর এর যে রোল, স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার, এইচআর শুড বি অ্যালাইন্ড উইথ দ্য বিজনেস। এবং বিজনেস লিডার্স যারা আছে, বিজনেস লিডার্সদের সাথে বা অর্গানাইজেশনের এমপ্লয়ারদের সাথে আমাদেরকে অ্যালাইন হতে হবে। এবং আমরা বিজনেস আমাদের কোন দিকে যাচ্ছে এই পোস্ট কোভিডে, এই টেকনোলজি বেসড সারা ওয়ার্ল্ড সাপোর্ট করছে। এই মুহূর্তে হয়তো আমরা জানি না আমাদের কোন বিজনেস কোন দিকে যাবে, বাট
আমাদেরকে রেডি থাকতে হবে যে আমাদের বিজনেস কোন, এবং এটা আমাদেরকে অ্যাসেস করতে হবে রিস্ক অ্যাসেসমেন্ট এবং অপরচুনিটিস কি আছে। পাশাপাশি আমাদের ন্যাশনকে, আমাদের গভর্নমেন্টকে সাপোর্ট দিতে হবে। তো আমার মনে হয় যে প্রাথমিক পর্যায়ে আমি এটুকু বললাম, আমার দুই সহকর্মী অনেক বলবেন আরো। এই মুহূর্তে বিজনেস কন্টিনিউটি, আপনি যে টপিকটা রেখেছেন সাইফ ভাই, যে বিজনেস কন্টিনিউটির জন্য পাশাপাশি আমরা এই কোভিড সিচুয়েশনে, কোভিড যতদিন থাকবে সেখানে আমাদেরকে সার্ভাইভ করা, সেখানে আমাদের সাস্টেন করা, এবং কোভিড পোস্ট কোভিড যে এফেক্টগুলো আছে সেগুলো যে চেঞ্জেসগুলো আনবে এইগুলো প্রেডিক্ট করা, এগুলাকে ভিশনারি হওয়া, এগুলো প্রেডিক্ট করে আমাদের পিপুলকে ওইভাবে রেডি করা, তাদেরকে মোটিভেট করা, তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করা, তাদের যাতে বেনিফিটগুলা, তাদের হেলথ কেয়ারগুলা, এই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করা যায় এইগুলাতে। এবং আরেকটা বড়ই হচ্ছে যে কমিউনিকেট করা। এখন আমরা সবাই ওয়ার্ক প্লেসে থাকছি না, এখন টাইম টু টাইম কি পলিসি হলো, পলিসি চেঞ্জেস গুলা, সামনের কি পলিসি আসবে, এইগুলো কি কনস্ট্যান্ট কমিউনিকেট করা উইথ দ্য এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ। এইচআর একটা ব্রিজিং এর কাজ করবে, এবং ব্রিজ যেমন একটা ট্রান্সফরমেশন করে, এইচআর ঠিক সেই ট্রান্সফরমেশনের কাজটা করবে। আমার মনে হয় যে অনেকক্ষণ আমি বলেছি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এখন আপনি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আবারও সবাইকে একটু মনে করিয়ে দিব, আমাদের সাথে যারা আছেন এই মুহূর্তে লাইভে, আপনারা কাইন্ডলি এই লাইভটি শেয়ার করবেন যাতে আমরা আরো বেশি মানুষের কাছে এই লাইভটি পৌঁছে দিতে পারি। পাশাপাশি সম্মানিত অতিথিদেরকেও আজকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা যদি আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের এই লাইভটি শেয়ার করে দেন, তাহলে আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছে তারা আপনাদেরকে লাইভ দেখতে পাবে, এবং তাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে আপনাদেরকে করার জন্য, তারা সেই কোশ্চেনগুলো প্লেস করতে পারবে আমাদের ফেসবুক পেজে। এবং পাশাপাশি আমাদের লাইভে যারা দেখছেন তাদেরকেও রিকোয়েস্ট করব, আপনাদের কোশ্চেন, আপনাদের কমেন্টগুলো আমাদের ফেসবুক পেজে প্লেস করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেগুলো আমাদের সম্মানিত অতিথিদের কাছে প্লেস করার জন্য। চলে যাচ্ছি মিস্টার নজরুল ইসলামের কাছে আজকের টপিক নিয়ে আমাদের সামনে কিছু বলার জন্য। ধন্যবাদ মিস্টার সাইফ, এন্ড ধন্যবাদ আপনার যে ব্যানার QOQ, দ্যাট ইজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, যে উদ্যোগটা নিয়েছেন BSHRM এর সাথে জয়েন্টলি এই সেশনটা অর্গানাইজ করার জন্য। ইভেনচুয়ালি আমরা এখন যেরকম একটা গ্লোবাল প্যান্ডেমিক সিচুয়েশনে দিয়ে যাচ্ছি, সো প্রথমেই আসলে ওই প্রসঙ্গটা চলে আসে। আপনি হয়তো একটা ওভারভিউ দিয়েছেন যে বাংলাদেশ কি হারে এফেক্টেড হচ্ছে, এবং আসলে যতটা না কনসার্ন যে বাংলাদেশ এফেক্টেড হচ্ছে, তার চেয়ে বেশি কনসার্ন হলো আমরা গ্লোবালি এখন এরকম একটা সময় আছে। আমি সবসময় বলে থাকি যে উই আর ইন এ গ্লোবাল ভিলেজ, where we are in a nanosecond culture, where competition is hyper, technology pushing us to grow, to transform, customer playing his role as a real king, and world has only the political boundary. So this is again proved যে আসলেই only political boundaryটা আছে। এই কোভিডকে যদি দেখি, আমরা ডিসেম্বরে থ্রু মিডিয়া দেখছিলাম উহানে শুরু হয়েছে, সেটা আজকে গোটা পৃথিবীতে প্রায় 210টা বলছি অঞ্চল অথবা দেশে ছড়িয়ে পড়েছে, এবং মৃত্যুর ইয়েটাও অনেক বেশি সংখ্যাটা। আমরা কাপল অফ ইয়ার্স ব্যাক আমরা ইবোলা ভাইরাস নিয়ে অডিট হয়েছিলাম, সেটা আফ্রিকায় শুরু হয়েছিল, অনেকটা আফ্রিকাতেই থেমে গিয়েছে, সেটা হয়তো গ্লোবালি এইভাবে টাচ করে নাই যতটা আমাদের জীবদ্দশা, আমাদের এই জেনারেশন আমরা দেখছি যে কোভিড আমাদেরকে যেভাবে নাড়া দিয়েছে। আজকে আমি যদি দেখি আমার ঘর থেকে শুরু করে অফিস পর্যন্ত সবকিছুই বলা যায় যে আমরা কোয়ারেন্টাইন একটা ইয়েতে চলে এসেছি। আমরা এখন ইভেন আমি যেভাবে দেখি যে আমি যখন বাইরে যাই তখন নিজের হাতটাই নিজের গায়ের সাথে লাগলে আমার কাছে মনে হয় যে মানে ইচিং, যে আমার মানে এরকম একটা পর্যায়ে, তার মানে কতটা ভয়ানক একটা অবস্থা আমরা চলে গেছে। তো আমি যেটা দেখি যে, এবং এটা এমন না যে ডে আফটার টুমরো এটা টোটালি উঠে যাবে, আমরা এটা আশা করা ঠিক হবে না যে ডে আফটার টুমরো এভরিথিং উইল গো ব্যাক টু দ্য আর্লিয়ার স্টেজ। বরং আমি অন্যভাবে দেখবো যে এটা আমরা নতুন একটা টার্ম আমরা ইউজ করছি যে উইল গো টু দ্য নিউ নর্মাল সিচুয়েশন। নিউ নর্মাল ইজ লাইক আমরা এখন যে লাইফস্টাইলটা বলছি, যে আমি মাস্ক ইউজ করব, আমি হ্যান্ড গ্লাভস ইউজ করব, আমি কারোর সাথে হ্যান্ডশেক করব না, আমি একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবো, ইভেন উইথ মাই কলিগস, উইথ মাই ফ্রেন্ডস। সো এটা আসলে মানে আমি যেটা দেখি যে এটা আই ডোন্ট সি
যে খুব শর্টেস্ট টাইমের মধ্যে আমরা আবার আগের মতো যাব, বরং আমি দেখি যে নিউ নর্মাল লাইফ যেটা হবে সেটাতেই আমাদের অভ্যস্ত হতে হবে। তো দ্যাট ইন্ডিকেটস যে আমি আর্লিয়ার সে আর্লি টু মানে ডিসেম্বর 2019 আমরা যেরকম ছিলাম, আজকে মার্চ এপ্রিল মে এবং কামিং মান্থস গুলোতে যে আমরা আসলে আগের মতো হবো, এটা আশা করা মোটেও ঠিক হবে না। তো এটা ফ্রম পার্সোনাল লাইফ টু প্রফেশনাল লাইফ টু ফ্যামিলি লাইফ, সব জায়গায় একটা টোটাল বিহেভিয়ার চেঞ্জ আসছে। এবং আমাদেরকে আপনি যে টপিকটা আজকে চুজ করেছেন যে HR response to this COVID, আমি বলবো যে ইটস HR means it's not only the HR department, as a human being আমাদের সবাইকে মেন্টালি রেডি হতে হবে ওই পরিবর্তিত পরিস্থিতির জন্য। এটা আশা করা একদমই ঠিক হবে না যে আমরা পিছনের দিকে আগের দিনগুলোর মতো যাব। তা পরিবর্তিত পরিস্থিতিটা কেমন হবে, যেটা আমরা এখন প্র্যাকটিস করছি এবং আগামী দিনে এইভাবেই কন্টিনিউ করতে হবে। তো এইভাবেই কন্টিনিউ করলে তাহলে কি হবে? আমি কি ঘরে বসে থাকবো নাকি আমি মুভ করব? অবশ্যই আমি মুভ করব। তাহলে মুভ করতে হলে আমাকে কি করতে হবে? ওই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে আমি নিজেকে খাপ খাওয়াবো, কিভাবে নিজেকে ওই যে কোভিড নামক যে অজানা একটা শত্রু, যাকে আমরা দেখতে পাই না, যাকে ছুঁইতে পারছি না, অথচ তার ভয়ে গোটা পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছে। তো তাকে ফেস করার জন্য আমাকে রেডি হতে হবে। সেটা কিভাবে রেডি হব? আমি মেন্টালি রেডি হব, আমি ফিজিক্যালি রেডি হব। মেন্টাল রেডিনেস ইজ, কারণ আমি বলি যে আমার পাওয়ার অলওয়েজ ইন মাই মাইন্ড, আমার মনে যে পাওয়ার। প্রথমত আমি মেন্টালি রেডি হব যে আমি নতুন যে এনভায়রনমেন্ট আসছে সেই এনভায়রনমেন্টে আমি ফাইট করব, ফাইট করে আমি টিকে থাকবো। দেন ফিজিক্যালি রেডি হলো ইজ মাই ফিজিক্যাল ফিটনেস, যেটা মাসিক ভাই অনেকটা কভার করেছে, যে আমি ফিজিক্যালি ফিট থাকবো। তো যখন আমি নিজে ফিট থাকবো, দেন আমি এনভায়রনমেন্টটাকে অ্যানালাইসিস করবো, সেই এনভায়রনমেন্টে আমাকে বিহেভ করতে হবে। এবং আমি অ্যাজ এন HR প্রফেশনাল, আমি আমার অর্গানাইজেশনে আমার যারা কাস্টমার আছেন, প্রথমত আমি তাদেরকে রেডি করব এই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে সে রেডি হবে। সেটার জন্য অনেক ধরনের রেডিনেস আছে। সেটা আমি যদি প্রথমত যাই, যেটা আমি ফার্স্টেই বলেছি যে আমি মেন্টালি, আমি যেমন মেন্টাল চেঞ্জ এনে রেডি হয়েছি, তেমনি আমার কলিগদেরকে, আমার যারা স্টাফস আছে তাদেরকে রেডি করবো যে হাউ হি অর শি শুড বিহেভ ইন এন চেঞ্জ এনভায়রনমেন্ট। তারপর আসছে টোটাল লজিস্টিক্সটা আমি কিভাবে সেট আপ করবো, দ্যাট ইজ আমার অফিসের সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেখানে আমার একটু চেঞ্জ আনতে হবে। তারপর আসছে যে আমি কি আমার যে এক্সিস্টিং অ্যারেঞ্জমেন্ট আছে, এই অ্যারেঞ্জমেন্টে যেভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেভাবে তো আমার লোকজন বসতে পারবে না। আমাকে একটা মিনিমাম ফিজিক্যাল ডিস্টেন্স এনশিওর করতে হবে। তাহলে হয়তো তার মানে কিছু স্পেস আমাকে ফ্রি করতে হবে। ফ্রি করতে হলে কিছু লোকজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো তখনই কনসেপ্টটা চলে আসে যে তাহলে সবাই একসাথে, আমি আবার কস্ট বাড়াতে পারবো না এই সময়, কারণ বিজনেস অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। তো আমি যেহেতু কস্ট বাড়াতে পারবো না, তাহলে আমি নতুন করে স্পেস নিতে পারবো না, নতুন সেট আপে যেতে হবে। তাহলে আমাকে নিজেকে, আমার যে এক্সিস্টিং রিসোর্স আছে সেই রিসোর্স গুলোকে আমি ইউটিলাইজ, এফিশিয়েন্ট ইউজ অফ মাই এক্সিস্টিং রিসোর্সেস আমাকে এনশিওর করতে হবে। তার মানে তখন চলে আসবে আমার ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট। তো ফিউ পিপল অফিসে হয়তো যাবে, ফিউ পিপল যেই বাই রোটেশন হতে পারে, অর বাই ডিপার্টমেন্ট বাই রোটেশন হতে পারে। তো আমি ফিউ পিপল ওয়ার্ক ফ্রম হোম করবো। দেন ওয়ার্ক ফ্রম হোম যখন আসছে, তখন ওই পিপল গুলোকে, তাদেরকে কিভাবে আমি অ্যাসেস করবো, তাদেরকে কিভাবে আমি এনগেজ রাখবো, দিস ইজ এ চ্যালেঞ্জ। আবার ফিউ পিপল যারা অফিসে থাকছে, তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করে তাদেরকে কি করে আমি এনগেজ রাখবো টুয়ার্ডস মাই ভিশন, টুয়ার্ডস মাই অর্গানাইজেশন গোল। সো হেল লট অফ চ্যালেঞ্জ ইজ কামিং। আমি বলবো চ্যালেঞ্জ, তার মানে কি চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ বিংস, উই অলওয়েজ বিলিভ যে চ্যালেঞ্জ বিংস সাম অপরচুনিটিজ অ্যাজ ওয়েল। তো যেই চ্যালেঞ্জগুলো আসছে, এই চ্যালেঞ্জগুলোকে যখন আমি আমার স্ট্রেংথে কনভার্ট করবো, তখনই এটা আমার জন্য অপরচুনিটি হয়ে যাবে। সো আমি অপরচুনিটি তৈরি করব কি করে? একজন রিসোর্স, যখন আমি বলছি ওয়ার্ক ফ্রম হোম, তাহলে কি কি চেঞ্জেস আসছে আমি যদি একবার একটু হাইলাইট করতে চাই। আমি প্রথম বলছি যে আমার ওয়ার্ক ফ্রম হোম চলে আসবে। সেকেন্ড বলছি যে আপনি সাইফ, আপনি বলছিলেন যে আপনি ইউজ টু অর্গানাইজ ইভেন্ট, গ্রেট ইভেন্টস, যেটা আমরা এখন চলে যাব আসলে ভার্চুয়াল ইভেন্টে, সেই ভার্চুয়াল ইভেন্টে চলে যাবে। দেন লার্নিং প্রোগ্রাম যেগুলো এখন আছে, আমাদের বিভিন্ন ক্লাসরুম বেস আছে। আমাদের ফামিদা আপা যেমন প্রিন্সিপাল অফ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট অফ ঢাকা ব্যাংক, সেরকম প্রতিটা ব্যাংকের লার্নিং ইনস্টিটিউট আছে। এখন আমি কি আসলে ওই লার্নিং ইনস্টিটিউটে ডেকে ডেকে এখন করতে পারবো না। তার মানে প্রোগ্রামগুলো চলে যাবে এখন রিমোট লার্নিং এ। তারপর হেলথ ইস্যুস যেটা বলা হচ্ছে, হেলথ ইস্যুস আমি কি এখন আগের মতো করে মেডিকেল সেন্টারে গিয়ে গিয়ে সার্ভিস নিতে পারবো?
পারবো না, ওইটা চলে যাবে আসলে টেলি হেলথ প্রোগ্রামে। এই চেঞ্জেস গুলো কিন্তু চলে এসছে অলরেডি। এখন আপনি দেখবেন আপনার প্রতিদিন আমরা হয়তো উইকেন্ডে বাজারে যেতাম, এখন বলা যায় যে মোবাইল বাজার অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন আমার বাসার সামনেই সকল প্রোডাক্ট পণ্য চলে আসতেছে, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো। তার মানে এই যে চেঞ্জেস গুলো আমরা বলছি, আমরা হয়তো ভাবছিলাম এতদিন যে গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন হবে, এখন সেটা ডিউ টু দ্যাট দিস কোভিড অর প্যান্ডেমিক সিচুয়েশন আসলে এখন মানে রেভলিউশনারি চেঞ্জেস অলরেডি হয়ে গিয়েছে। এখন সবাই অনলাইন অফার করছে। রিটেল, আপনি বলছিলেন রিটেল ব্যাংকিং, এখন ব্যাংকগুলো সব আপনি দেখবেন যে সবাই এখন আপনাকে ইমেল পাঠাচ্ছে যে আমার ব্রাঞ্চে আসা দরকার নাই, আপনার সার্ভিস আপনি পেয়ে যাবেন, আপনি অ্যাপটা ডাউনলোড করে নেন। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলছে যে আপনার প্রিমিয়াম ফিচার নেওয়ার জন্য, আপনার যে প্রিমিয়াম ইন্স্যুরেন্স পলিসি আছে, পলিসির ফিচার জানার জন্য এখন আমাকে আসতে হবে না, এই নেন আমার সফটওয়্যার আছে, আপনি ডাউনলোড করে নেন, অ্যাপ আছে, আপনি ডাউনলোড, ইউ উইল গেট অল দ্য থিংস ইন ইউর fingerprint. That is all things goes into my cell phone or my fingerprint. So এই চেঞ্জেস গুলো এই যে হয়ে যাচ্ছে, এখন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি নিজেকে কিভাবে তৈরি করব, সেই ক্ষেত্রে আমি 8টা স্কিলস এর কথা বলি যে এই 8টা স্কিলস হয়তো আমাকে এখন আমাকে গ্যাদার করতে হবে। সেটাকে একটা হলো, প্রথম আমি বলছি যে টেক সেভিনেস। সো পিপলকে এখন টেকনোলজিকে টেক সেভি হতে হবে। আগে যারা আমরা হয়তো টেকনোলজিকে অ্যাভয়েড করতাম যে বেসিক কিছু কাজ করলে হবে, বাট টাইম ইজ কামিং যে এখন আর আপনাকে এটা করলে হবে না, আপনাকে টেক সেভি হতে হবে। সেকেন্ড আমি বলছি যে ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেশন। এই যে আপনি কাস্টমারকে এখন আর ফিজিক্যালি মিট করতে পারবেন না, কাস্টমারকে আপনি আপনার অফিসে ইনভাইট করতে পারবেন না, আপনি যেতে পারবেন না, তার মানে এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ হতে হবে যে কিভাবে কাস্টমারকে ফিজিক্যালি মিট না করে কাস্টমারকে রিচ করা যায়, তার নিডটাকে অ্যানালাইসিস করে তার নিড পারপাসটাকে সার্ভ করা যায়। আপনার ডেটা লিটারেসি থাকতে হবে, সেটা থাকলেই কেবল আপনি কাস্টমারকে রিচ করতে পারবেন। দেন আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে ডেভেলপ করতে হবে। অফকোর্স এরপরে আসছে যে ডিজিটাল অ্যান্ড কোডিং স্কিল। এখন আমরা এতদিন যেটা ছিল ডিজিটাল মার্কেটিং অর ডিজিটাল অ্যানালাইসিস অর ডিজিটাল সার্ভিস হয়তো গুড টু হ্যাভ, এখন সেটা হয়ে যাচ্ছে ম্যান্ডেটরি। সো আপনার যত তাড়াতাড়ি আপনি এগুলোতে এক্সপার্ট হবেন, আপনার মার্কেটে আপনার অ্যাক্সেস অনেক বেড়ে যাবে। আপনার লিডারশিপটা গ্রো করতে হবে থ্রু দ্যাট টেকনোলজি। আপনি আগে যেটা ফেস টু ফেস লোকজনকে ডেলিভার করতেন, এখন সেটা ভার্চুয়ালি আপনাকে রিচ করতে হবে। সো দ্যাট উড দেন লিডারশিপ স্কিল উড বি ডিফারেন্ট compared to earlier pre COVID situation. Post COVID would be different. Then emotional intelligence আগেও ছিল, but now it would be different, and you have to behave differently. Then commit to a lifetime learning. It's important. আগে আমরা হয়তো একটা কনসেপ্ট ছিল যে আমি গ্রাজুয়েট হয়েছি অর আমি আমার এমবিএ কমপ্লিট করেছি, এখন আমি জবে ঢুকেছি, এখন হয়তো আমার আর লার্নিং ইয়ে ছিল না, অর লার্নিংটা ছিল অত ম্যান্ডেটরি কিছু ছিল না। নাও এখন আপনার এটা বলে যাচ্ছে যে লাইফ টাইম লার্নিং, এবং সেটা ভার্চুয়াল লার্নিং দিতে চলেছে। এখন আমরা প্রতিদিনই দেখছি যে পিপল আর টেকিং ডিফারেন্ট সার্টিফিকেটস ফ্রম ডিফারেন্ট ইনস্টিটিউটস and they are getting the certificates as well. সো আমি যেটা আপনার কিউ দেখছিলাম, আপনাদের অনেকটা মোটো এরকম যে আপনারা অনেক ধরনের প্রোগ্রাম নিয়ে আসছেন যেটা আসলে ভার্চুয়ালি লোকজনকে আপনারা শেয়ার করবেন। সো দিস ইজ হাউ উই হ্যাভ টু বি রেডি টু রেসপন্স টু দ্য পোস্ট কোভিড সিচুয়েশন। এন্ড আমি বলবো যে আমাদের এখানে ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে যাওয়ার সুযোগ নেই, রাদার আমাদেরকে রেডি হতে হবে। যেটা বলি যে যখনই একটা ক্রাইসিস মোমেন্ট আসে, সেই ক্রাইসিস আমাদের মধ্যে রেজিলিয়েন্স ক্রিয়েট করে, আমাকে ইন্সপায়ার করে। আমি যেটা বলছি, যখন আমি বলি যে চ্যালেঞ্জ আমার জন্য অপরচুনিটি নিয়ে আসে, তখন আমার ভেতরের যে পাওয়ার, সে আমাকে এনকারেজ করে। এই যে চ্যালেঞ্জ আসছে, এই চ্যালেঞ্জকে কিভাবে ফেস করব, করে এটাকে স্ট্রেংথে কনভার্ট করে আমি আমার অপরচুনিটি গ্র্যাব করব, করে আমি অন্যদেরকে গাইড করব। সো বর্তমান, এবং যেটা আপনি বলেছেন যে বিজনেস কন্টিনিউটি, যখন আমি এইভাবে রেডি হব, সো বিজনেস গোল যখন আমি তো বিজনেস গুটিয়ে ফেলতে পারবো না। আমার বিজনেস আগে যেটা ফিজিক্যালি হতো, আমি এখন ভার্চুয়ালি নিয়ে যাব। তো আমার রেডিনেস আমাকে হেল্প করবে তখন ওই বিজনেস কন্টিনিউটি এনশিওর করার জন্য। আপাতত এখানে থামছি, এরপর ইনশাল্লাহ আরো ভ্যালিড করবো। যে থ্যাংক ইউ। Thank you so much, Mr. Nazrul Islam. Before I proceed to Fahmida Madam, as usual, QOQ Asia Limited would like to show an undivided respect to the frontline workers of our country, those who are working every day long hours to keep us safe, precisely to keep us at home. Our doctors, our nurses, our hospital staff, lab technicians, our police, army, our journalists,
and of course our bankers. সব প্রতিবারের মতো এই লাইভটিও আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার্সদেরকে আমরা ডেডিকেট করছি। চলে যাচ্ছি ফাহমিদা ম্যাডামের কাছে। আজকের যে টপিক ছিল এইচআর রেসপন্স, HR leadership response to COVID-19, business continuity perspective. থ্যাংক ইউ। আমি আসলে যে জায়গাটা হাইলাইট করব, আমার আগের দুজন অনেকগুলো ডাইমেনশনে কথা বলেছেন। আমি এইচআর কে দেখতে চাচ্ছি অ্যাজ এ লিডার। তো লিডারের কিছু এক্সট্রা অর্ডিনারি রোল থাকে, অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ ভিশন আর্নার। তো আমি সেই জায়গাটা হাইলাইট করতে চাচ্ছি। তো প্রথম যে প্রায়োরিটি এখনকার দিনে কোভিড কে সামনে রেখে, যেটাকে আমরা বলছি এইচআর রেসপন্স, সেটি হচ্ছে আসলে ক্রাইসিস রেসপন্স। তো ক্রাইসিস রেসপন্সে আমরা যে জিনিসটা দেখে থাকি সেটি হচ্ছে যে আমরা অন্যদিকে এখন খুব একটা মনোযোগী আসলে হচ্ছি না। আমার সাকসেশন নিয়ে আমি চিন্তা করছি না, আমার নতুন রিক্রুটমেন্ট নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি হাউ টু সাস্টেইন, ক্রাইসিসকে কিভাবে মোকাবেলা করা যায়। তো ক্রাইসিস রেসপন্সের জন্য প্রথম যে জিনিসটা এইচআর কে এখন মনোযোগ দিতে হচ্ছে সেটি হচ্ছে কমিউনিকেশন। এখন কমিউনিকেশনের কোনো বিকল্প নাই, কারণ আমাকে দেখতে হচ্ছে যে প্রতিটি এমপ্লয়ি কেমন আছে, তার ফ্যামিলি মেম্বার কেমন আছে, তার আশেপাশে তার কলিগরা, তার যে ছোট ছোট ওয়ার্কার, তার কাস্টমার, তারা কেমন আছে। কারণ আমরা জানি কোভিড এমন একটি অসুস্থতা যেটা যে কারো মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। তো প্রতিটি মানুষকে ভালো রাখার দায়িত্ব আসলে এখন এইচআর বা এইচআর লিডারের। নজরুল ভাই বলতেছিলেন যে এইচআর লিডার মানে শুধু আমার অফিসের এইচআর হেড নয়, আমার ফ্যামিলি যিনি দেখছেন, আমার সোসাইটি যিনি লিড করছেন, অল আর লিডার, এইচআর লিডার। তো সেখানে আমরা কমিউনিকেশনকে একটা ভাইটাল দিক দিতে চাচ্ছি। কমিউনিকেশন ওভার ফোন, কমিউনিকেশন ভায়া নেট, যে কোনো ভাবে আমাদেরকে কমিউনিকেটেড থাকতে হবে। কমিউনিকেশনের এনাদার পার্ট হচ্ছে বিজনেস। আমার বিজনেস কেমন হচ্ছে, আমি কাজ করতে পারছি কিনা, এটাও কমিউনিকেশনের মাধ্যমেই এইচআর এ কিন্তু এখন এটা নিতে হবে। যেহেতু তারা গ্রেভ ভাইনের মাঝখানে অবস্থান করে, টপ ম্যানেজমেন্টে প্রতিটি এমপ্লয়ির কথা পৌঁছে দেওয়ার জন্য তার এই রিগোরাস কমিউনিকেশন প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি, আমার অফিসে দেখতে পাচ্ছি, আমার আশেপাশেও দেখতে পাচ্ছি। সেকেন্ড যে ইস্যুটাকে আমি হাইলাইট করতে চাই সেটি হচ্ছে রিমোট ওয়ার্ক, যেটাকে আপনারা বলেছেন ওয়ার্ক ফ্রম হোম। আমি বলবো শুধু হোম না, যে কোনো জায়গা থেকে কাজ করা। সাইফ বলতেছিলেন আপনি সিঙ্গাপুর থেকে কাজ করছেন, এখন বাংলাদেশ থেকে করছেন। আসলে আমরা যখন যেখানে আছি সেখান থেকে কাজ করছি। তো সেই কাজ করার সুযোগটাকে অ্যাভেলেবল করা, সেটাকে ভ্যালিডেটেড করা, এটা আসলে এইচআর এরই দায়িত্ব। কারণ দেখেন আমাদের অফিসে যা কিছু হচ্ছে সেটা কিন্তু ভায়া এইচআর এমপ্লয়ীদের কাছে যাচ্ছে। যে কোনো সার্কুলার, যে কোনো ডিসিশন, আমার পে ইনসেন্টিভ, আমার পে কার্টেল, যে কোনো কিছু এইচআর কিন্তু মাঝখানে খুবই ভাইটাল জায়গায়। তো তাকে এই জায়গাটাতে দেখতে হচ্ছে। তো রিমোট ওয়ার্ককে যখন আমরা দেখতে যাচ্ছি তখন রিমোট ওয়ার্কের কিছু প্যারামিটার্স আমাদেরকে সেট করতে হচ্ছে, নতুন প্যারামিটার্স। তো সেইটা এইচআর কে দেখতে হচ্ছে, তাদের অ্যাটেন্ডেন্স কিভাবে হবে, তাদের কাজের যে 8 ঘন্টা কাজ অথবা 10 ঘন্টা কাজ কিভাবে আমি মনিটর করব, সেইটার জন্য নতুন নতুন ইস্যুস তাদেরকে ভাবতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে। আমরা আমাদের অফিসেও দেখেছি অনেক নতুন সার্কুলার আসতেছে এগুলো রিলেটেড, তো এগুলো এইচআর কে করতে হচ্ছে। আর এটার সঙ্গে রিলেটেড আরেকটা যে জিনিস সেটি হচ্ছে রিপোর্টিং। যারা এমপ্লয়িরা কাজ করছে তারা রিপোর্ট কিভাবে করবে, তার কাজটার অগ্রগতিটা জানাবে কিভাবে, সেটার একটা নতুন সিস্টেম। বিদেশে এটা অনেক আগেই চালু ছিল, ডে এন্ডে একটা ইমেল করা, একটা লিস্ট তৈরি করে সেন্ড করা। কিন্তু বাঙালিরা আমরা আসলে অভ্যস্ত না, আমরা বসের কাছে সরাসরি বলে কাজ করতেই অভ্যস্ত। তো এই নতুন ডাইমেনশনে আমার রিপোর্টিং কেমন হবে, রিপোর্টিং লেজারটা কেমন হবে, সেইটা ঠিক করাটাও আমার মনে হয় এইচআর এর প্রায়োরিটি। আরেকটা প্রায়োরিটি এইচআর এর সামনে চলে আসছে, সেটা হচ্ছে কস্ট কার্টেল। তো কস্ট কার্টেল বলতেই আসলে আমরা এখন যেটা বুঝি, দুঃখজনক হলেও আমাকে বলতে হচ্ছে যে জব কাটিং। তো আমরা দেখতে পাচ্ছি আমেরিকার মতো জায়গায় 1/3 আপনার জব কিন্তু কার্টেল হয়ে গেছে। সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জব কিন্তু কার্টেল হচ্ছে, এবং এই জব কার্টেলের ডিসিশনটা কিন্তু এইচআর কেই নিতে হচ্ছে। তো কাকে আমি এক্সক্লুড করব, কাকে আমি রাখবো, এটাও কিন্তু একটা ভাইটাল ডিসিশন। এখানে এইচআর একটা ভালো রোল এখন প্লে করছে, এবং যাদেরকে ছাড়ছি আসলে সারা জীবনের জন্য ছাড়ছি না,
এটাও মাথায় রাখতে হবে যে তাদেরকে আমার কিছুদিন পরেই লাগবে, কোভিড আজীবন থাকবে না। তো এই দক্ষ ম্যান পাওয়ার আমি লুজ করতে চাই না। অনেক বড় একটা প্রসেস দিয়ে তাদেরকে আমরা রিক্রুট করেছি, সিলেক্ট করেছি, তো তাদেরকে আমরা ছাড়তে চাই না। তো এই যে ধরে রাখা ভবিষ্যতের জন্য, সেটার জন্য তার একটা প্ল্যানিং এর দরকার আছে। আরেকটা যে জিনিস এইচআর এখন করছে আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে মেন্টাল সাপোর্ট। প্রত্যেকটা এমপ্লয়িকে তারা এখন মেন্টাল সাপোর্ট দিচ্ছে। এক একটা অর্গানাইজেশনে 3,000 4,000 করে এমপ্লয়ি কাজ করছে, বড় অর্গানাইজেশনে 10-12,000। যদি জনতা, সোনালী ব্যাংক নিয়ে কথা বলি বা গভর্নমেন্ট অফিস গুলো নিয়ে কথা বলি, অনেক অনেক হাজার এমপ্লয়ি। প্রত্যেককে মেন্টাল সাপোর্ট দেওয়া, 1-to-1 যে সাপোর্টটাকে এনশিওর করা, এটা কিন্তু এইচআর থেকেই করতে হচ্ছে। তো মেন্টাল সাপোর্টের জায়গাটাতে আমার মনে হয় এইচআর অনেক বড় একটা রোল প্লে করতে পারে। এখানে শুধু এইচআর অ্যাডমিনিস্ট্রেটর হলে হবে না, এখানে তাকে আসলেই লিডারের রোলে আসতে হবে। এখানে তাকে এমপ্যাথি শো করতে হবে, মোটিভেশন শো করতে হবে। আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট যখন কথা বলেন, তারা কিন্তু বলে না যে জব লস হবে, তারা বলেন যে আমরা হয়তো ভবিষ্যতে রিক্রুট কম করব। এই যে কথাটাকে ঘুরিয়ে নেওয়া, এটা কিন্তু এইচআর এর থট থেকেই আসছে, যে আমি এমপ্লয়কে কিভাবে কথাটা বলবো যেন সে এটাকে পজিটিভলি নিতে পারে। তো এটার সঙ্গে আমি আরেকটা জিনিস ড্র করি, সেটি হচ্ছে যে এইচআর কে অলওয়েজ এখন থেকে অনওয়ার্ড পজিটিভ থাকতে হবে। যে কোনো নেগেটিভ ইস্যুতে তাকে পজিটিভ ওয়ার্ড, পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে জানতে হবে। আমরা জানি বাংলাদেশে আমরা এইচআর মানে রাফ এন্ড টাফ, আমরা হায়ারিং ফায়ারিং মোডে সবসময় থাকি। আমাদের এই মেন্টালিটি আসলে চেঞ্জ করতে হবে। এখন সেই দিন আসছে যে মানুষ একটা নরম কথা শুনতে চায়, মানুষ একটা আস্থার কথা শুনতে চায়, এবং সেই কথাটা শোনাবে কিন্তু এইচআর। আমার চাকরি যদি নাও থাকে, সেটাও সুন্দরভাবে আমাকে ম্যানেজ করে বলবে কিন্তু এইচআর। তো সেই জায়গাটা একটা বড় রোল প্লে করতে পারে। আর এটার সঙ্গে যেটা খুব ভাইটাল ইস্যু, সেটি হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। এমপ্লয়ির স্ট্রেস ম্যানেজমেন্টে কিন্তু এইচআর কাজ করবে। এইচআরই এখানে ভাইটাল রোল প্লে করবে, কারণ আমাদের জব লস মানে হচ্ছে সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে। সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে মানে আমার স্ট্যাটাস লস হচ্ছে। একটা জব কিন্তু মানুষের অনেক কিছু, তার ফ্যামিলি স্ট্যাটাস থেকে সমস্ত কিছু এখানে ডিপেন্ড করে। তো সেখানে কিন্তু এইচআর কে রোল প্লে করতে হবে। আমাদের গভর্নমেন্ট থেকে প্রধানমন্ত্রী মহোদয় যে ইনসেনটিভ গুলো দিয়েছে, সেগুলো রাইট পার্সনের কাছে পৌঁছে দেওয়া, সেটা এইচআর এর কাজ। বা রোটেশনে যে 10 দিনের কাজ বা যে হিসাবগুলো আছে, এগুলো এইচআর কে দেখতে হচ্ছে। এখানে ম্যানিপুলেশন না হয়, সেটা এইচআর কে দেখতে হচ্ছে। সো আমার মনে হয় এইচআর এখন টোটালি একটা নিউ বাস্কেট বা নিউ নতুন পাত্রে চলে আসছে, যেটা নতুন শেপে তাকে যেতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আরো একটু এক্সটেন্ডেড যখন যাব, তখন দেখবো যে নতুন জব ডেসক্রিপশন তৈরি করতে হবে এইচআর কে। কারণ আমরা এখন বাসা থেকে কাজ করছি, আমরা এখন ডিফারেন্ট সফটওয়্যার বিভিন্ন কিছু ইউজ করছি, সো এই স্কিল গুলো আমার আসবে, এগুলো রোস্টারে আসতে হবে। তো এই নতুন জব ডেসক্রিপশন তৈরি করাটা একটা এইচআর এর কাজ। আর জব ডেসক্রিপশন যখন চেঞ্জ হবে, এইচআর কে নতুন হায়ারার্কিতে আসতে হবে, কারণ ওইখানে সুপারভিশনটা চেঞ্জ হয়ে যাবে, ওখানে কাজের নেচারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার নতুন লাইন হায়ারার্কি এখানে তৈরি করতে হবে, নতুন অর্গানোগ্রাম স্ট্রাকচার আমাকে তৈরি করতে হবে, এবং সেই সাথে সাথে অবশ্যই জব স্পেসিফিকেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। আমার সেই স্পেসিফিকেশন যেগুলো এখন এমপ্লয়ি যারা আছে তারা শিখে নেবে। এটা আমার আগের বক্তারাও বলেছেন, নতুন স্কিল অ্যাকোয়ার করতে হবে সেই জায়গায় টিকে থাকার জন্য। আর সেই সাথে আমাকে কি করতে হবে, নতুন যারা ফ্রেশ ব্লাড, এগুলোতে অনেক পারদর্শী সেরকম এমপ্লয়ীদেরকে আমাকে নিতে হবে। আমার মনে হয় এই সমস্ত দিক বিবেচনা করে আমাদের ইউনিভার্সিটি গুলোর কারিকুলামও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ওয়েব বেসড এডুকেশন বেশি চলে আসতেছে, এখানে সাবজেক্ট ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এগুলো সব এইচআর এ, যারা ইউনিভার্সিটি গুলোর এইচআর এ কাজ করছেন, তাদের ওই জায়গাটাতে একটা নতুন রোল প্লে করতে হচ্ছে। আর সেই সাথে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যবসার ধরন। আপনারা বলতেছিলেন, নজরুল ভাই বলতেছিলেন যে সবকিছু আমার ঘরের দোরগোড়ায় চলে আসছে, তাহলে আমার সেই জায়গার লোকজন বেশি দরকার হচ্ছে, আমার অনলাইনে বেশি সাপোর্ট সার্ভিসের দরকার হচ্ছে। সো আমি কর্মী ছাঁটাই না করে কর্মীগুলোকে রিপ্লেস করতে পারি, হ্যাঁ, অ্যারেঞ্জ করতে পারি, যে যেখানে স্যুট হয় তাকে সেখানে সেট করতে পারি। তো এই যে মাথা ঘামানোর কাজটা, এটা আসলে করবে কে? এটা এইচআর কেই করতে হবে, কারণ এগুলো অন্য বিজনেস পিপলরা আসলে করতে পারে না। তো
আমার মনে হয় যে এইচআর এর যতগুলো দিক আমি বলেছি, এটা হচ্ছে ক্রাইসিস রেসপন্সকে মাথায় রেখে যে ইস্যুগুলো রেইজ করেছে সেগুলোকে আমি হাইলাইট করার চেষ্টা করলাম, এবং যদিও ছোট ছোট কথাই বলেছি, বাট এগুলো একটা হিউজ টাস্ক। এগুলোর জন্য এইচআর কেও কিন্তু নতুন স্কিল অ্যাকোয়ার করতে হবে। এইচআর কিন্তু মাস্টার নয়, সেও একটা হিউম্যান বিইং। তো তার এই নতুন মাইন্ডসেট, নতুন নলেজ অ্যাকোয়ার, এটাও তাকে এই সময় বসে বসে করতে হবে, তাকে নতুন যুগের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আর এই কিছুদিন আগেই আমি বসে বসে আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম, তখন বলছিলাম যে বসে মনে হচ্ছে যে আমরা একটা অন্য প্ল্যানেটে বাস করছি, যেই প্ল্যানেটে কেউ বাইরে যেতে পারে না, যেই প্ল্যানেটে কেউ মোবাইল ছাড়া কথা বলতে পারে না। সো আসলে আমরা একটা নতুন প্ল্যানেটে চলে গেছি। পৃথিবীটা একই আছে, কিন্তু আসলে এটা নতুন পৃথিবী হয়ে গেছে। এই নতুন পৃথিবীতে এইচআরই আমাদেরকে হাত ধরে আসলে সামনের দিকে নিয়ে যেতে পারবে। তো এটুকুই বলছি, পরে আবার আসবো। ধন্যবাদ ম্যাডাম। আসলে আপনার সাথে আমি যখনই কথা বলি বা আপনার কথা শুনি, অলওয়েজ আমি নিজেও পজিটিভ মানুষ। আপনার সাথে কথা বলে অপটিমিস্টিক যে পজিটিভিটিটা, এটা আমার আরো বেড়ে যায় সবসময়। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি পরবর্তী কোশ্চেন বা পরবর্তী অংশে যাওয়ার আগে আপনি বলছিলেন যে কস্ট কাটিং এর কথা। এক্ষেত্রে আমার কোশ্চেনটা হচ্ছে, যেটা আমার মাথায় এসছে মাত্র, যে যখন আমরা কস্ট কাটিং করি, বা আপনি যদি বলেন যে একটু আগে বললেন যে তাদেরকে আমরা একেবারে যেতে দিচ্ছি না, তাদেরকে আমরা পরে আবার আনবো ইন রিগার্ডস টু বিজনেস কন্টিনিউটি, লে অফটা, এই লে অফটা বা কস্ট কাটিংটা ম্যাডাম কিসের উপর আসলে ডিপেন্ড করা উচিত? সিনিয়রিটি লেভেল, হায়ারার্কি লেভেল, না মানে কিসের উপর আসলে অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান এইচআর এই প্যান্ডেমিক? জি, আমরা আসলে কর্পোরেট গুলোতে বা বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে যেটা দেখি, সেটা হচ্ছে যে কস্ট কাটিং করতে গেলেই তারা খুব উপর লেভেল থেকে এমপ্লয়কে ছাঁটাই করার চেষ্টা করে। তো এটাকে যদি আমি একটা গাছের সঙ্গে তুলনা করি, যে একটা গাছের যদি আপনি বড় মোটা ডালটাই কেটে ফেলেন, গাছ কিন্তু সার্ভাইভ করতে পারে না। একটা গাছের যদি শেকড়কে কেটে ফেলেন, তাহলে কিন্তু সে সার্ভাইভ করতে পারে না। আসলে আমি চাই কারোরই চাকরি না যাক, আমি চাই রিপ্লেসমেন্ট, আমি চাই রোটেশন, আমি চাই নিউ স্কিল অ্যাডাপ্টেশন। তো তারপরেও যদি আমাকে ছাঁটাই করতেই হয়, আমি দেখবো যে আমার জন্য মোস্ট মানে অপ্রয়োজনীয়, আমি বলবো যে আমাদের এখানে কিন্তু অনেক শ্যাডো ওয়ার্কার আছে। আপনি জানেন যে 1:3 আমরা কাজ করি, একটা কাজের জন্য 3 জন মানুষ, যেহেতু আমাদের মানব সংখ্যা অনেক বেশি। তাহলে আমাকে দেখতে হবে যে শ্যাডো ওয়ার্কারটা কে। সে লো লেভেলেও হতে পারে, হাই আপার লেভেলেও হতে পারে। আমরা আপার লেভেলে এমন অনেক এক্সিকিউটিভদেরকে দেখি যে যারা অর্ডার দেওয়া ছাড়া কিছু করে না, ইভেন মাথাটাও খাটায় না যে নতুন কি কনসেপ্ট আসতে পারে। তা আমার মনে হয় সেই জায়গাটা খুঁজে বের করে তাদেরকে আমরা অফ রাখতে পারি, ছাঁটাই না করি, অফ রাখতে পারি। তো সে উপরেও হতে পারে, সে নিচেও হতে পারে। তো অনেক এক্সপেন্সিভ দেখে আমি উপর থেকে কেটে ফেললাম, তাহলে তো আমার থট প্রোভাইডারই থাকবে না, আমার ভিশন যে দেখাবে সেই থাকবে না। আবার সব লোয়ার লেভেল এমপ্লয়ি কাজ করে দিলাম, তাহলে আমার সোলজার থাকবে না। তো এখানে একটা মিক্স আপের দরকার আছে। কস্ট কাটিং আসলে কস্ট কাটিং, এখানে ফিগার অ্যামাউন্ট এটা ম্যাটার করে না। আমরা অনেক টাকা দিয়ে কেন এমপ্লয়ি হায়ার করি? বিকজ তার নলেজ অনেক হাই, সে অনেক রিসোর্সফুল, সেই জন্যই তো তাকে বেশি টাকা বেতন দেই। তো কস্ট কাটেল করতে গিয়ে তাকেই যদি কেটে ফেলি, তাহলে আমার অর্গানাইজেশন রাডারলেস বোট হয়ে যাবে, কোথাও সে পৌঁছাবে না। তো আমি দেখবো শ্যাডো ওয়ার্কারটাকে, যাকে আমি এক্সক্লুড করতে পারি। তো সেটা নিয়ে আমার মনে হয় একটু ভাবা দরকার আছে। ধন্যবাদ ম্যাডাম। আমাদের এই রিলেটেড একটা কোশ্চেন আমাদের পেজেও এসছে, কর্মী ছাঁটাই বা মনে হয় আমি এই কোশ্চেনটা আপনার কাছে অলরেডি মাত্র প্লেস করলাম। আমি একটু ডিজিটাল এইচআর নিয়ে কথা বলতে চাই, যেহেতু এইচআর এর কিছু ইভেন্ট, ট্রেনিং আর কনফারেন্স আমি করেছি এর আগে। HR digital transformation is the process of changing operational HR, automated and data driven. And transforming the workforce and the way work is done on the other. So rather than HR digital transformation being just about HR, it's a metamorphosis that involves organizations as a whole, or at least it should, in order to for it to be. নজরুল ইসলাম স্যারের কাছে আমি একটু জানতে চাবো, ডিজিটাল ট্রান্সফরমেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অথবা আমি যদি বলি ডিজিটালাইজেশন অফ আওয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই ক্ষেত্রে স্যার আমরা কতটুকু
এখন মানে কোন পর্যায়ে আছি আমরা আসলে বাংলাদেশে? থ্যাংক ইউ। আমি তার আগে আপনার আগের প্রশ্নটাকে একটু অ্যাড্রেস করি, যেটা ছিল যে কস্ট কাটিং। আমি এটাকে বলতে চাই কস্ট অপটিমাইজেশন অর কস্ট এফিসিয়েন্সি। কস্ট কাটিং বলতে চান এফিসিয়েন্সি, দেন ইস্যুস হলো হোয়াট ইজ মাই অবজেক্টিভ। অবজেক্টিভ কি জব মানে এমপ্লয়ি ছাঁটাই করা, না আমার কস্ট এফিসিয়েন্সি আনা? যদি আমার কস্ট এফিসিয়েন্সি আনা অবজেক্টিভ হয় তাহলে আমার অনেকগুলো অপশনস আছে, এবং এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার কাছে মনে হয় মানে মোস্ট কস্ট এফিসিয়েন্ট অপশনস ইজ ডিজিটালাইজেশন, রাইট? আমি আপনি যদি বলেন আমি বাংলাদেশের বর্তমান ট্রান্সফরমেশনে, আমি বলবো আমরা এখনো মানে অ্যাটলিস্ট প্রি কোভিড আমরা যে জায়গাটায় ছিলাম, আমি বলবো আমরা 80% অ্যাডমিনিস্ট্রেটিভ এইচআরে টাইম স্পেন্ড করছি, 20% স্ট্র্যাটেজিক এইচআরে আমার টাইম ইনভেস্ট করছি। কারণ হলো আমি আসলে ডিজিটালাইজেশনে যেতে পারিনি। আমার এখন কনসিডারিং 2020 যেই লেভেলের অটোমেশন থাকার কথা বিজনেস প্রসেস আর বিজনেস ইয়েতে, সেই লেভেলটা আমার এখনো হয় না। আমি এখনো কোনো ক্ষেত্রে সেমি অটোমেশন অর ম্যানুয়ালি কাজ করছি, অর সেমাই ম্যানুয়াল, নট ইভেন মোর অন স্ট্র্যাটেজি। সো যেই কারণে আমি আসলে আমার যেই মানে ইনভেস্টমেন্ট মেজর পোর্শনটা থেকে যাচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এইচআরে। তো আমি যদি সেটাকে অন্যভাবে দেখে, আমি যদি ডিজিটাল এইচআরে যেতে পারি তাহলে সিনারিওটা হবে রিভার্স, দ্যাট ইজ সে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, হোয়াটএভার ডিসিপ্লিনারি ইস্যুস এন্ড আদার থিংস, যেগুলো খুব মানে লেস ভ্যালুয়েটিং অ্যাক্টিভিটিস, আমি 80% টাইম স্পেন্ড করবো অন স্ট্র্যাটেজিক এইচআর, যেটা আমরা বলছি যে এমপ্লয়ি এনগেজমেন্ট নিয়ে কাজ করব, আমি ট্যালেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, আমি এমপ্লয়ি সার্ভিস এক্সেলেন্স নিয়ে কাজ করবো অটোমেশনের মধ্যে, যেটা আমি এমপ্লয়ি ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিব। আমি এমপ্লয়ি তার সার্ভিসগুলো সে নিজে অ্যাভিল করবে, আমি শুধু অথরাইজ করে যাব। এন্ড রেস্ট যে 80% টাইম আছে, আমি সেখানে আমি টাইম স্পেন্ড করবো আমার ট্যালেন্ট ম্যানেজমেন্টে, আমি টাইম স্পেন্ড করবো আমার এমপ্লয়ি এনগেজমেন্টে। এন্ড উই অল নো যে এনগেজড এমপ্লয়ি ডিসএনগেজড এমপ্লয়ি থেকে 30% হায়ার রিটার্ন ইনশিওর করে। সো আমাদের দেশে এখন আজকে যদি বলি, আমরা বলবো যে ফোর্সফুলি ডিজিটালাইজেশনে এখন আর্জেন্সি চলে এসছে। কাপল অফ মান্থস ব্যাক ইভেন যেটা ছিল গুড টু হ্যাভ, আপনি যদি দেখেন যে অনেক ক্ষেত্রে বলা হতো যে মাল্টিন্যাশনাল এইচআররা গিয়ে যখন বলতো যে আমার ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট দরকার, আমার ফ্লেক্সি বিজনেস আওয়ার দরকার, আমার লোকজন আমি সবাইকে অফিসে আনবো না, একটা সার্টেন পার্সেন্ট বাসায় বসেই আমাকে সার্ভিস দিবে, তখন হয়তো অনেকে রিপ্লাই করতো যে এটা হলো মাল্টি ন্যাশনালদের জন্য, এগুলো আমাদের লোকাল অর্গানাইজেশনের জন্য না। আজকে আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, আমাদের এবি ব্যাংক ইজ দ্য ফার্স্ট জেনারেশন প্রাইভেট ব্যাংক, যেটা বাংলাদেশের প্রথম প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে যারা ইয়ে করেছে। সো আমরা অনেক রকমের ট্রান্সফরমেশন গিয়ে যেতে যেতে আজকে যে জায়গাটা এসেছি, আমরা কর্পোরেট ছিলাম, আমরা রিটেল ফোকাস এখন হচ্ছি। তো আমাদের এমডি ওয়াজ এক্সট্রিমলি ডাইনামিক এমডি, রিসেন্ট যিনি এমডি, উনি যখনই আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে লকডাউন হয়ে গেলাম, বাসায় আটকে গেলাম, তখন হি জাস্ট পুশড আস যে সবাই ডিসকানেক্টেড হয়ে গেছে, যেটা সমিদাপাও কভার করেছেন যে পিপল এই যে বাসায় গিয়েছে, সো পিপল ফিল বোর্ড, পিপল ডিসকানেক্টেড হয়েছে, ডিমোটিভেটেড হয়ে যাবে, সো পিপলকে এনগেজ করার প্রসেস রান করেন। সো সাম লার্নিং মডিউল পাঠিয়ে দেন তাদেরকে, দেন এক্সামের ব্যবস্থা করেন। দেন আমরা প্রথম ওই যে যেটা হয় যে চেঞ্জটাকে নিতে পারি না, প্রথম আমরা রেসপন্স করলাম এরকম যে হাউ ইট পসিবল, এরকম একটা সিচুয়েশনে যেখানে আমার সিস্টেম রেডি না, আমার ইনফ্রাস্ট্রাকচার রেডি না, এখন তো এটা সম্ভব না, এরকম একটা মুডে আমরা ছিলাম। কিন্তু হি পোস্ট লাইক এনিথিং যে আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং, আই ওয়ান্ট দিস এক্সিকিউটেড। সো দিস দ্য মানে আমি যেটা বলেছিলাম যে চ্যালেঞ্জ ব্রিংস দ্য অপরচুনিটি, যখন উনি কোন রকম কিছু না শুনে পুশ করলেন যে উই হ্যাভ টু ডু দ্যাট, দেন আমরা কিন্তু আসলেই রোল আউট করে ফেললাম। এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেই আমাদের অনেকগুলো এই ধরনের অনলাইন অ্যাক্টিভিটিস চলেছে। তার মানে আমরা মানুষ, আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি
বার্তা পাঠিয়েছেন উনি আসলে বলি যে হাতি যেমন তার কানের জন্য দেখতে পায় না যে তার বডিটা কত বড়, তো সে বুঝতে পারে না যে মাথায় আল্লাহ কত আমরা তখন যখন আমরা চ্যালেঞ্জের মুখে পড়ি, তার আগ পর্যন্ত আমরা কমফোর্ট জোনে থাকি, তারা কমফোর্ট জোন থেকে বেরোতে পারে না, সেজন্য কমফোর্ট জোনের বাইরে চিন্তাও করতে পারে না। কিন্তু যে জায়গাটা আপনি ছিলেন যে আমরা আসলে ডিজিটালাইজেশনের খুব যে মিডল স্টেজে ইভেন গিয়েছে আমি সেটা বলবো না, আমরা যে স্টার্ট আপে ছিলাম। বাট পজিটিভ থিং ইজ দ্যাট আজকে এই পোস্ট কোভিড আমরা হয়নি, সেটা হয়তো এই ট্রান্সফরমেশন আসবে এবং আমরা ডিজিটাল হয়েই আমরা এই কোভিড কে মোকাবেলা করে আমাদের সোশিও ইকোনমিক্যাল যেই চ্যালেঞ্জগুলো আছে ওগুলোকে ওভারকাম করে আমাদের ইকোনমিকের যে অর্থনীতির যে চাকা সেটাকে গতিশীল করব। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। একটু আগে আপনি যে বললেন কস্ট অপটিমাইজেশনের কথা, এই ক্ষেত্রে যদি আমি একটু অ্যাড করি, বিশ্বের অন্যান্য দেশে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুরে এখন যে প্র্যাকটিসটা চলছে, দেখা গেছে লে অফ না করে বা ছাঁটাই না করে একটা অপশন রাখছেন তারা, সেটা হচ্ছে আনপেড লিভ বা লিভ উইদাউট পে। সেক্ষেত্রে আমরা কি এই ধরনের কোনো স্টেপ নিতে পারি? শুধু এই ধরনের স্টেপ না, আপনি অনেক অপশনস আছে, আনপেড লিভ অর লিভ উইদাউট পে, ইভেন জব শেয়ারিং ইজ কনসেপ্ট ইজ দেয়ার। সো আমার যেই কাজগুলো আছে যেটা আমরা বলছিলাম, যেই যে আমি তারপর যেটা বলছি ইভেন জব রোটেশন, এখন আমার ফোর্সকে যদি আমি রোটেট করি, যারা আসলে ব্যাক এন্ডে কাজ করছিল এখন আমার ফ্রন্ট এন্ডে দরকার হবে, আমি যদি প্রয়োজনীয় প্রোটেক্টিভ মেজার নিয়ে আমার এখন ডোর স্টেপে এই যে ফিল্ডে যারা যাবে, আমার যেটা সেইখানে আমার হয়তো লোক বেশি লাগবে, আমার ব্যাক এন্ডে যারা ডিজিটাল ওয়ার্ল্ডে লোক লাগবে। তো আপনি একটা অপশনস বলেছেন যে আমরা লিভ উইদাউট পে অর উইথ পে অপশনস, দেন আমি বলছি জব শেয়ারিং হতে পারে। জব শেয়ারিং কনসেপ্ট হলো যে আমার হয়তো এখন আমি অ্যানালাইসিস করে দেখছি যে কামিং ডেজ গুলোতে আমি আমার যে 100 পিপল আছে এই 100 পিপলকে আমি এফোর্ড করতে পারছি না, বাট আমি 50 পিপলকে এফোর্ড করতে পারছি। দেন তাহলে কি আমি 50 পিপলকে এই মুহূর্তে আমি ক্রাইসিস মোমেন্টে আমি থ্যাংক ইউ বলবো? তাহলে আবার নেক্সট যখন কাপল অফ মান্থস লেটার যখন আমার আবার ফোর্স দরকার, তখন আমার এই ট্রেন পিপলকে হারিয়ে আমি ফ্রেশ পিপল নিব নাকি আমার ট্রেন পিপল দরকার? 50 পিপলকে যা বলবো, 50 পিপলের মধ্যে আমি 100 পিপলকে 50-50 করে রোটেট করে কাজটাকে ভাগ করে দিই ফর টাইমিং। আমি তাদের জন্য রেশনিং এর ব্যবস্থা করে দিই। আমি যে তার যে 50% আর্নিংটাকে আমি এখন ফর টাইম বিং রিডিউস করেছি, তার জন্য আমি ফেয়ার প্রাইসে কোন একটা অ্যারেঞ্জমেন্ট করে দিই যাতে তার মিনিমাম যে লাইভলিহুড সেটা যেন সে মেনটেন করতে পারে। তো এরকম অনেক অপশন আছে। তো আমি যদি ওই চিন্তাটা করি, আমি যদি ফেয়ার প্রাইসের প্রোডাক্টের ব্যবস্থা, তার লাইভলিহুড মেনটেন শেয়ারিং এর কারণে যে আর্নিংটা কমে যাচ্ছে সেটা কভার করার জন্য আমি তাকে ফেয়ার প্রাইসের কিছু প্রোডাক্ট তার লাইভলিহুড মেনটেন করার জন্য আমি যদি এনশিওর করে দিই, তাহলে সেও তার কিছুটা কাটছাট করে কিন্তু সে তার লাইভলিহুডটা মেনটেন করবে। সো দ্যাটস হাউ a lot of ways there. Ultimate মানে the question is যে how you want to do this, your objective, what is your objective? My objective is cost efficiency, then how, what is the most efficient? আমি সবসময় বলি যে এমন তালা তৈরি হয় না যেটা তিনটা চাবি নেই, তো এমন কোনো প্রবলেমও নাই যেটার অ্যাটলিস্ট তিনটা সলিউশন নাই। ইম্পর্টেন্ট হলো আমি আমার সিচুয়েশনকে অ্যানালাইসিস করে রাইট ফিট সলিউশনটাকে চুজ করা এবং সেটা এক্সিকিউট করা। আমি একটু অ্যাড করি নজরুল ভাই, আমি একটু অ্যাড করি, সেটি হচ্ছে যে আমরা তো আসলে বিদেশিদের মতো আওয়ারলি পেমেন্টে কাজ করি না, আমরা উইকলি পেমেন্টেও কাজ করি না, আমরা হচ্ছি ইয়ারলি বা লং টার্মের এমপ্লয়ি।
তাহলে একটা বছর আমার কাজে লাভ কম হলো, রেভিনিউ কম আর্ন হলো, আমি এমপ্লয়কে বেতন দিব না, ছাঁটাই করে দিব, এই কনসেপ্টটাও আসলে আমাদের দেশের জন্য খাটে না। আজকে যদি আমি কম কাজ করি, সরকার যেমন বলছে যে হলিডে গুলো ইয়ে করে দিবে, শুক্র শনিও হয়তো অফিস খোলা থাকবে, তো সবাই তো রেডি 8 ঘন্টার জায়গায় 24 ঘন্টা কাজ করার জন্য রেডি। তো 2টা মাস যদি এমপ্লয়ীদেরকে বেতন দিয়ে রাখা যায়, এরপরে তারা প্রতি মাসে 3 শিফটে কাজ করে সেটাকে পুষিয়ে দিতে পারবে। সো আমাদের কনসেপ্টে যখন ইয়ারলি আমাদের রাখা, তখন কেন 2 মাসের একটা ধাক্কা খেয়ে মালিক পক্ষ বলবে যে আমি এমপ্লয়ীকে বেতন দিব না, তাকে ছাঁটাই করে দিব, আমার প্রফিট হচ্ছে না। উই আর নট উইকলি ওয়ার্কার, উই আর নট আওয়ারলি ওয়ার্কার। তো এই কনসেপ্টটাও এইচআর কে এখন মাথায় নিতে হবে যে এখন আমরা তাদেরকে একটু সান্ত্বনা দিই, তারা এরপরে দ্বিগুণ 3 গুণ ফিডব্যাক আমাদেরকে দিবে। তো আসলে কস্ট রিডাকশনই হবে, এরা কমিটেড এমপ্লয়ি হবে, এরা কখনোই ওই আওয়ার হিসাব করে কাজ করবে না। আমার মনে হয় সেইভাবেও কস্ট রিডাকশন হতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম। আপনার আমি একটু ফাহমিদা ম্যাডামের এই কথাটা, ফাহমিদা ম্যাডামের এই কথাটা ধরে আমি আসলে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, একটা কোশ্চেন ছিল আমার। আপনি যে বললেন যে আমরা আসলে উইকলি না বা আওয়ারলি পেমেন্ট নিচ্ছি না, সো আমি মনে করি ইন শর্ট আমি যদি এটাকে একটা সেন্টেন্সে বলতে চাই, এমপ্লয়ি ওয়েলনেস স্ট্র্যাটেজি, ডু উই হ্যাভ এমপ্লয়ি ওয়েলনেস স্ট্র্যাটেজি ইন প্লেস ইন বাংলাদেশ ইন্ডাস্ট্রি? আমাদের এখানে মনে হয় সেইভাবে আগে ভাবা হয় নাই, তবে এখন মনে হয় ভাবার সুযোগ আসছে। আমরা ফেসবুকে এবং নিউজ পেপারে অনেক জায়গায় দেখেছি, অনেকে কোয়েশ্চেন তুলেছে যে 40 বছর যে অর্গানাইজেশন গুলো প্রফিট করেছে তারা একটা মাসের বেতন এমপ্লয়ীদেরকে দিতে পারছে না, ওয়ার্কারদেরকে দিতে পারছে না, এটা কিভাবে সম্ভব? তো আমার মনে হয় সেই ওয়েলনেস এর জায়গাটা আপনি যেটা বললেন, চিন্তা করে কন্ট্রিবিউট করার সময় এখন আসছে। আমার এমপ্লয়িকে আমাকে সেইভাবে দেখতে হবে, এদেরকে শুধু কস্ট হিসেবে দেখলে হবে না, হিউম্যান হিসেবে কাউন্ট করতে হবে। ধন্যবাদ ম্যাডাম। আমি সরি মাশিকুর রহমান স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে আমি তখন ইন্টারফেয়ার করেছি স্যার। না, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু শেয়ার করতে চাই। জি 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 প্লিজ। সেটা হচ্ছে আমাদের নজরুল ভাই যেটা বলেছেন যে কস্ট এফিসিয়েন্সি, ডেফিনেটলি আমাদের কস্ট এফিসিয়েন্সি, এবং আপা যেটা বলেছেন কস্ট কার্টেল, যেটি হোক না কেন আমাদের কস্ট এবং রেভিনিউর সাথে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমাদের কামিং ডেজ গুলাতে কিরকম রেভিনিউ আসে, কিন্তু আমাদের একটা কনসেপ্টটা হলো কি, সবারই মাইন্ডসেট যে কস্ট কার্টেল করতে গেলে প্রথমেই বোধহয় হিউম্যান কার্টেল করতে হবে, হিউম্যান রিসোর্স কার্টেল করতে হবে। কিন্তু আমাদের এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে যে আমাদের অন্য অন্য এলিমেন্টস গুলো আছে যে কস্ট ইলিমেন্টসের, লং টার্ম ইনভেস্টমেন্ট বলেন, তারপর বিভিন্ন রকম অন্য অন্য ইনভেস্টমেন্ট, অন্য অন্য যে ফিক্সড কস্ট গুলো আছে, সেইগুলাকে আমরা যতটুকু কার্টেল করে লাস্টে আমরা হিউম্যান রিসোর্সের দিকে যাব। এবং আমরা যদি হিউম্যান রিসোর্সকে, এই যে নজরুল ভাই যেটা বললেন যে নিউ নর্মালের জন্য, নিউ টেকনোলজি, ডিজিটালাইজেশনের জন্য যে তাদেরকে যে আপস্কিলিং, রিস্কিলিং করা দরকার, এইগুলি করে তাদেরকে আমরা অনেক বেশি ওয়ার্কেবল, বেশি এফিশিয়েন্ট করতে পারি। আমরা যদি একটা বিষয় খেয়াল করি যে আমরা বাংলাদেশ সরকারের, অনেকে তো মনে করি সরকারের কর্মচারী বা কর্মকর্তারা হচ্ছে ইনএফিশিয়েন্ট, বাট আপনি যদি লক্ষ্য করেন এই যে সচিব মহোদয়দের বা মন্ত্রী মহোদয়দের যে পিএরা ছিল, প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট ছিল, তারা কিন্তু এখন পার্সোনাল অফিসার হয়েছে, এবং তাদের কিন্তু আগে যে ওই যে অ্যাপয়েন্টমেন্ট রাখতো, সবকিছু রাখতো ইয়ের মধ্যে, এই খাতার মধ্যে, এখন কিন্তু তারা ফুললি ডিজিটালাইজেশন না হলেও তারা সব কম্পিউটারাইজড এবং তারা কিন্তু অনলাইন বেসড হয়ে যাচ্ছে। এবং কাজে আমাদের যে হিউম্যান রিসোর্স আছে তাদেরকে আপস্কিল করা, রিস্কিল করা, এবং কস্ট কার্টেলটা হিউম্যান রিসোর্স কার্টেল করতে হলে সবচেয়ে পরে, এবং আমার দুই সহকর্মী যেটা বলেছেন যে এটাকে অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে। এখন কিছু যারা হাইপেড স্যালারি আছে বা কিছু আছে তাদের সাথে আলোচনা করে, কমিউনিকেট করে যে ঠিক আছে, এই মুহূর্তে প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের যেহেতু অন্য কোনো ব্যবস্থা নেই, আমাদের ইমার্জেন্সি ক্রাইসিস মিট আপ করার জন্য ফান্ড নেই, এটা ভবিষ্যতের জন্য আমাদের সবারই করা দরকার যে এরকম ইমার্জেন্সি আসলে যাতে এরকম নাও আসতে পারে, একটা ইন্ডাস্ট্রির জন্য আর্থকোয়েক হতে পারে, ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে, ওগুলোতে কিভাবে মিট আপ করবে। তো কাজে প্রত্যেকের একটা ইমার্জেন্সি ফান্ড থাকা দরকার, সেটা সামনের ব্যাপার। কিন্তু এখন কিছু হতে পারে যে লে অফ বা ছাঁটাই না করে যে স্যালারি কিছুটা এখন অ্যাডজাস্ট করলো, যখন আবার বিজনেসে ফিরে আসবো আমরা তখন এটাকে পে করে দিবে, এরকম একটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে। এবং আমাদেরকে আমাদের যে পিপুল যারা আছে তাদেরকে আমাদের সাথে রাখতে হবে, তাদের কাছে আমাদের ট্রাস্টওয়ার্দি হতে হবে।
থ্যাংক ইউ। আমি এটা একটু সাইফ, আমি একটু অ্যাড করি এখানে। জি ম্যাডাম। এই কিছুদিন আগেই এমডি স্যারদের একটা ডিসকাশনে আমি শুনতেছিলাম, সেখানে স্যাররা কিছু অ্যাডভাইস করেছিলেন, আমি জাস্ট সেটাকেই উদ্ধৃতি করছি। সেখানে একজন এমডি স্যার বলেছিলেন যে আমরা কস্ট রিডাকশন করার অনেকগুলো পথ আছে, তার মধ্যে একটা পথ হচ্ছে যে আমরা এখন এজিএম যদি ফিজিক্যালি না করে অনলাইনে চলে যাই, 60 থেকে 70 মানে টাকার মতন আমাদের সেভ হয়ে যায়। আমরা যদি অ্যানুয়াল রিপোর্টটাকে প্রিন্ট না করে 2-3টা কপি করে বাকিটা আমরা ভার্চুয়াল ডিজিটালে নিয়ে আসি, অনেক টাকা সেভ হয়। উনি আরো বলছিলেন যে আমরা যদি ইউটিলিটি জায়গাটাতে একটু সচেতন হই, এসি গুলোকে বন্ধ রাখি বা যখন দরকার নাই যতটুকু দরকার চালাই, সেখানে কস্ট সেভিং হবে। আমরা যদি স্টেশনারি ইউজ গুলোকে কমাতে পারি, ওয়েস্টেজ যেটা দেখেন 2 মাসে কিন্তু স্টেশনারি কস্ট 0, যেখানে কেউ কাজ করছে না, ওইটা একটা হিউজ কস্ট। তারপরে আমাদের আরেকটা কষ্টের জায়গা আছে, সেটি হচ্ছে যে আমরা সবাই বাসা থেকে কাজ করছি, তাহলে আমরা আমাদের সমস্ত রিসোর্স কিন্তু ইউজ করছি। আপনি দেখেন 2 মাসে অফিসের কোনো বিল নাই যেখানে মানুষ যায়নি, 2-1 জন ছাড়া। তো এরকম অনেক জায়গা আছে যেখান থেকে আমরা কস্ট রিডাকশন করতে পারি। মাসিকুর ভাইয়ের সাথে একমত হয়ে বলছি যে প্রথম ট্রিগারটা হিউম্যানে না করে আমার মনে হয় আরো অল্টারনেটিভ খুঁজি, নজরুল ভাইয়ের মতন আরো 3টে অল্টারনেটিভ খুঁজি আদার দেন হিউম্যান, তাহলে মনে হয় কস্ট রিডাকশনের অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা পাবো এবং এমপ্লয়কে সেভ করতে পারবো। এমপ্লয়কে সেভ করাটাই এখন ফিউচার এইচআর লিডারের আমার মনে হয় প্রাইম ডিউটি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি দেখতে পাচ্ছি আমাদের পেজে অনেকেই এই সেশনটাকে বলছেন যে ফ্রুটফুল ডিসকাশন হচ্ছে, অনেকে এনজয় করছেন, আপনাদের কন্ট্রিবিউশনকে সবাই বাহবা দিচ্ছেন। আমার একটা কোশ্চেন ছিল আসলে আপনাদের তিনজন, আমি কাউকে স্পেসিফিকলি কোশ্চেনটা করতে চাচ্ছি না। আমাদের একটা লাইভ সেশন ছিল কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে, সেটা ছিল অ্যাজাইল মাইন্ডসেট নিয়ে, আলট্রা ক্রিয়েটিভিটি নিয়ে, এবং আমাদের স্পিকার ছিলেন হচ্ছে শি ইজ ওয়ান অফ দ্য গ্লোবাল কিনোট স্পিকার্স ফ্রম জার্মানি। তার সাথে কথা হচ্ছিল অ্যাজাইল মাইন্ডসেট নিয়ে। সো এই মুহূর্তে আমি যদি এটাকে একটু প্রিসাইসলি বলি, চেঞ্জ ম্যানেজমেন্ট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর হিউম্যান ক্যাপিটাল ডিপার্টমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্টকে আপনারা কিভাবে দেখছেন, বা আপনারা কিভাবে আপনাদের এমপ্লয়ীদেরকে এনকারেজ করছেন এমব্রেসিং দ্য চেঞ্জ? যে কেউ অ্যাকচুয়ালি আমার কোশ্চেনের যে উত্তর দিতেন। জি আপা বলছেন। আচ্ছা, আমি বলি, নজরুল ভাই পরে অ্যাড করবেন, আমি খুব সংক্ষেপে বলছি। চেঞ্জ ম্যানেজমেন্টের জন্য আমি যেটা অলরেডি ইন্ট্রোডিউস করেছি সেটি হচ্ছে যে আমি কিছু ট্রেনিং এর মধ্যে অর্গানাইজ করেছি, যেটা আমি তাদেরকে বলার চেষ্টা করি যে হাউ টু ওয়ার্ক ফ্রম হোম, তার প্রিপেয়ার্ডনেসটা কি হবে, রেডিনেসটা কি হবে, মেন্টাল সেট আপটা কি হবে, এটা নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলছি এবং এটা সিরিজ অফ ট্রেনিং চলবে। তো এই যে ইনিশিয়েটিভ ট্রেনিং এর অ্যাসপেক্টেই বলেন আর যেভাবে বলেন, এটা কিন্তু চেঞ্জ ম্যানেজমেন্টের একটা পার্ট। তো সেইখানে আমার মনে হয় এইচআর উইথ দ্য ট্রেনিং ইউনিট একটা ভাইটাল রোল প্লে করতে পারে। নজরুল ভাই। আমি যদি প্রশ্নটাকে ঠিকভাবে বুঝে থাকি, যে আসলে চেঞ্জ ম্যানেজমেন্ট মানে প্রেজেন্ট সিচুয়েশনে আসলে আই ডোন্ট হ্যাভ এনি অপশনস, আই হ্যাভ টু চেঞ্জ মাই মাইন্ডসেট। সো কিছুই থাকে ইজ ইওর চয়েস, আর কিছু হলো প্রেজেন্ট সিচুয়েশন হলো ইউ হ্যাভ টু। সো আপা যেটা বলছিলেন রাইটলি বলেছেন, যে একটা হলো আমি পিপলকে রেডি করার জন্য আমি হয়তো আগে যেটা ক্লাসরুম বেস ট্রেনিং সেটা না করে এখন আমি অনলাইন ট্রেনিং এ যাচ্ছি। দিস ইজ অলসো চেঞ্জ ম্যানেজমেন্ট। আগে আমার চিন্তা ছিল আমার একাডেমিতে শিডিউল করে করে আমি লোকজনকে নিয়ে আসবো, এখানে ক্লাসরুম বেস লেকচার হবে। এখন আমি বলছি যে না, তুমি বাসায় আছো, তোমার বাসা থেকে তুমি তোমার ল্যাপটপ, মোবাইল ডিভাইস, হোয়াট এভার তুমি কানেক্ট হও, এবং আমরা এখান থেকে মেসেজ যেটা বললাম যে এই যে কথা আসছে যে ওয়ার্ক ফ্রম হোম, আমি দেখেছি যে লাস্ট অ্যাটলিস্ট 2 মান্থস যেই সময়টাতে আমি হয়তো ফুল টাইমই কাজ করি, মানে 24 ঘন্টাই বলা যায় অফিসে কাজ করেছি, যেটা আগে হয়তো 8 আওয়ার্স অফিসে থেকে করে আসার পরে ইউজুয়ালি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দেখেছি, টেলিকমে হয়তো ছিল, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কেউ ইভেন ফোনও করেন না, সেল ফোনে ফোনও করেন না পার্সোনাল টাইমে, কারণ যেহেতু আমি অফিসে। বাট এখন
এই সিচুয়েশনে, প্রেজেন্ট সিচুয়েশনে যেহেতু দেখা হচ্ছে না, ইমেইলে বা ফোনে হচ্ছে, তো এখন কিন্তু রাউন্ড দ্য ক্লক যে যেখানেই চ্যালেঞ্জ ফেস করছে, যেহেতু আমাদের একটা ইমার্জেন্সি রেসপন্স টিম করা আছে, তো যে যেখানে ক্রাইসিস ফেস করছে, যেটা আপাতত ক্রাইসিস, তো এখন কিন্তু লোকজন যখন তখন ফোন করছে, ইমেইলে চাচ্ছে, ম্যানেজমেন্ট সো চেঞ্জ ম্যানেজমেন্ট ইজ দেয়ার ফোর্সফুলি। আমি যেটা বলবো যে একটা ছিল প্ল্যান ওয়েতে আমি ট্রান্সফর্ম করব, গ্র্যাজুয়ালি অ্যাডাপ্ট হবে, যেটা ওই যে ফ্রগ ইন দ্য হট ওয়াটারের থিওরির মতো, যে ব্যাংকে যদি হঠাৎ করে গরম পানিতে ফেলে দিই, সে লাফ দিয়ে আবার বের হয়ে চলে যাবে। তখন ছিল কনসেপ্ট যে ঠিক আছে, ওকে ঠান্ডা পানিতে ছাড়ো, তারপর আস্তে আস্তে পানি হিটার বাড়াতে থাকো, ও এনজয় করতে থাকবে, ইউজ হয়ে যাবে, আস্তে আস্তে সে আর বেরোবে না। হ্যাঁ, সে তখন ওই ইভেন অনেক হিট হয়ে মারা যাবে, কিন্তু সে আর বেরোতে পারবে না। তো চেঞ্জ ম্যানেজমেন্টের আগের কনসেপ্টটা ছিল এরকম যে দুইজন পিপলকে হঠাৎ করেই বলবা যে জব কার্টেল অর কস্ট কার্টেল, পিপল উইল রিঅ্যাক্ট, চেঞ্জ রেজিস্ট করবে। তো সেজন্য আমরা বলতাম এটাকে ফ্রগ ইন দ্য হট ওয়াটার থিওরি অ্যাপ্লাই করে চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। এখন কিন্তু আমরা ফোর্সফুলি ওই যে ইয়েতে পড়ে গেছি, রেভলিউশনারি চেঞ্জেস চলে এসেছে। এখন আমার নো ওয়ে, আমার 3 মাস হয়ে গিয়েছে আমি বাসায়, সো আমি তো এইভাবে থাকতে পারবো না। এন্ড আই এম শিওর যে জাস্ট আফটার ঈদ, হয়তো ফ্রম 1st of June এন্ড অনওয়ার্ড, গভর্নমেন্ট হয়তো অফিসগুলোকে স্বাভাবিক একটা ইয়েতে দিয়ে দিবে। যে এখন যে লকডাউন সিচুয়েশন বলি আর জেনারেল হলিডে যে ডিক্লেয়ার করছে, সেটা হয়তো একটু করে নিতে পারে, কারণ সবাই বলছে যে বিজনেস কন্টিনিউশন থাকতে হবে। তো তখন কি হবে? তখন কি আমি আগের মতো করেই এই আমার ঢাকা সিটির লাইফকে যদি চিন্তা করি, যে পাবলিক ট্রান্সপোর্টে গাদাগাদি করে যাব, এবং আমার যে আমার ব্যাংকের ক্ষেত্রে আমার হেড অফিস হয়তো 500-700 এমপ্লয়ি, তার ঢাকা সিটি বিভিন্ন এরিয়াতে আছে, তো সবাই কি একইভাবে ওই আসবে অফিসে এবং একসাথে গ্যাদার করে আমরা লিফটে ইয়ে করে ঢুকবো? তাতে তো আমার জন্য রিস্ক অনেক বেড়ে যাবে। তার মানে আমাকে কিন্তু ওই কনসেপ্টটাকে চেঞ্জ পলিসিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। আমার পলিসি কি হবে, কিভাবে আমি করবো? আমি কি এখন লোকজনকে সবাইকে যখন অফিস খুলে দেবো, আমি কি সবাইকেই টেস্ট করে তারপর অফিসে আনবো? ভাইটাল কোশ্চেন। অনেক গুড নাম্বার অফ পিপল মে ক্যারি কোভিড পজিটিভ ইয়ে করতে পারে, তো তাকে নিয়ে যখন আমি অফিসে নিয়ে যাব, তাহলে তো আমার জন্য অনেক থ্রেট তৈরি হচ্ছে, এবং তার থেকে অন্যরা কন্টামিনেটেড হবে। তো সেই দিক থেকে আমি বলবো যে চেঞ্জ ম্যানেজমেন্টকে এখন আমরা মানে ইটস নট ইয়োর চয়েস, ইটস ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দ্য চেঞ্জেস এন্ড এনভায়রনমেন্ট। সো দিস ইজ হাউ আই লাইক টু কন্ট্রিবিউট। জি, থ্যাংক ইউ স্যার। ওকে, সাইফ ভাই, জি, আমি কি একটু শেয়ার করবো? অবশ্যই স্যার, প্লিজ প্লিজ। হ্যাঁ, চমৎকার ভাবে নজরুল ভাই বলেছেন, ফাহমিদা আপা বলেছেন যে চেঞ্জ ম্যানেজমেন্ট, আমরা কিন্তু এইচআর এর যে মূল কনসেপ্টটা, এইচআর শুড অ্যাক্ট অ্যাজ চেঞ্জ এজেন্ট, তাই না? এখন নজরুল ভাই যেটা বললেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে এখন আমাদের জন্য কম্পালশন হয়ে গেছে যে আমাদেরকে চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে হবে। তার কারণ আমাদের যে কোভিড এবং পোস্ট কোভিডে যে কনসিকুয়েন্সেস গুলো আসবে, তাতে আমরা বাধ্য হব যে আমাদের চেঞ্জেস গুলাকে এমব্রেস করতে, চেঞ্জেস গুলাকে অ্যাডাপ্ট করতে, এবং এইচআর শুড অ্যাক্ট অ্যাজ রিয়েল এই চেঞ্জ এজেন্ট। এখন এই আগে যেমন স্লোলি আমরা করলে হতো, চেঞ্জ গুলা আস্তে আস্তে মোটিভেট করতাম, বাট এখন আমাদের র্যাপিডলি করতে হবে। র্যাপিডলি করতে হলে কি হবে, যেটা ওই যে আমরা আগে বলেছি, ফাহমিদা আপা বলেছেন যে আমাদের কমিউনিকেটটা খুব ভালো করতে হবে, যেহেতু কমিউনিকেশন স্কিল এবং সবগুলি যে চেঞ্জেস গুলো আসছে, এগুলো আমাদের স্টেকহোল্ডার এবং পিপলদের মাঝে ভালোভাবে ইয়ে করতে হবে। এবং আমরা এইচআর সবাইকে ট্রাস্ট করতে হবে, এবং এইচআর নিজেও ট্রাস্ট ওয়ার্দি হতে হবে। এইচআর কে যদি সবাই ট্রাস্ট করে যে না এইচআর এর, এবং যখন এইচআর এর ইমপ্যাথেটিক হবে, এইচআর যখন কেয়ার গিভার হবে, তখন এইচআর কে সবাই ট্রাস্ট করবে না। এখানে আমাদের বলার মতো জায়গা আছে। যখন এমপ্লয়ার বা আমাদের ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট দেখবে যে না, উনি তো অর্গানাইজেশনের কথা বলছে, যে চেঞ্জেস গুলা আসছে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, আমার বিজনেস কন্টিনিউটি, যেটা আপনার আজকে টপিক, এই বিজনেস কন্টিনিউটি রাখার জন্য এইচআর আমাকে সাজেশন দিচ্ছে, এইচআর আমাকে সেইভাবে গাইড করছে। এবং পিপল যখন দেখবে যে না, এইচআর আমাদেরকে সেফটি সিকিউরিটির জন্য কাজ করছে, আমাদের জব সিকিউরিটির জন্য কাজ করছে, তখন এইচআর এর উপরে
তাদের ট্রাস্ট আসবে এবং তখন ওই চেঞ্জেস গুলা করতে সহজ হবে। এবং এইচআর এবং আমাদের অর্গানাইজেশন গুলাকে যারা বিজনেস লিডার্স আছে, আপনি যেটা বললেন যে ওই যে কস্ট কার্টেলের ব্যাপার, আমি ওইটা প্রোগ্রামটা কিছুক্ষণ দেখেছিলাম আপনার, যে এমডি সাহেবের এটা আমি দেখেছিলাম, কোন ব্যাংকের এমডি স্যার যেন বলছিলেন, এবং এটা আমার কাছে খুব চমৎকার লেগেছে যে কস্ট কার্টেল হলে বা কস্ট এফিসিয়েন্ট হতে হলে আগেই এইচআর কে ধরতে হবে, লোকজন ছাঁটাই করো, এই কনসেপ্টটা কেন আসবে? আগে আমরা অন্যান্য সবকিছু দেখি, এখন তো এই যে মিটিং মানে সেখানে একটা বড় খরচ হতো, ইটিং হতো সাথে, এখন তো ইটিং নাই, আমাদের সব নিজের খরচ দেয়। এই যে আমরা সবাই যার যার খরচায় জুম, তারপরে স্ট্রিমিয়ার্ড এগুলো সেট করে নিয়েছি, এগুলো তো অনেক কস্ট মিনিমাইজ হয়ে গেছে। তো কাজে এখন আমাদের বিজনেস লিডারদের ভিশনারি হতে হবে এবং বিজনেস লিডারকে এইচআর কে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ট্রিট করতে হবে, যে বিজনেস লিডার যে ট্রান্সফরমেশনটা করবে, যে চেঞ্জেসটা করবে, এটা এইচআর এর থ্রুতে করবে এবং এইচআর সমস্ত লোককে অ্যালাইন করবে। এবং ক্রিয়েটিভিটি থাকতে হবে, ইনোভেটিভ হতে হবে, যে সামনে যে চেঞ্জেস গুলো আসছে, আমি নজরুল ভাইয়ের সাথে একমত যে কি চেঞ্জেস আসবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না, বাট চেঞ্জ হবেই। এবং আমাদেরকে সবসময় বিজনেস কন্টিনিউটির সাথে এবং বিজনেসের বিভিন্ন যে কম্পিটিটরস আছে, মার্কেট আছে, এবং প্রয়োজন বোধে এখন দেখবেন যে অনেক ইন্ডাস্ট্রি যেগুলা আরএনজি সেক্টরের কিছু কিছু ইন্ডাস্ট্রি এখন আমাদের যে ডক্টরসদের বা যাদের পিপিই বানাচ্ছেন, অনেক কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছেন। বিজনেস কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কাজে এগুলোর সাথে এইচআর যখন অ্যালাইন হবে এবং এইচআর যখন পিপলকে অ্যালাইন করবে, তখন অ্যাকচুয়ালি এই ট্রান্সফরমেশন, ডিজিটালাইজেশনটা হবে এবং চেঞ্জ ম্যানেজমেন্ট ডেফিনেটলি কার্যকর হবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার এই শেষ অংশটুকু যদি আমি বলি, কস্ট অপটিমাইজেশন, কস্ট কাটিং বা যেটা আমরা বলছি, নজরুল ইসলাম স্যারও বলেছিলেন কস্ট অপটিমাইজেশন বলার কথা। সেই ক্ষেত্রে আপনারা এইচআর লিডার যারা আছেন, আপনারা সবসময় এমপ্লয়ীদের ট্রেনিং, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে সবসময় খেয়াল রাখেন। ইয়ারলি আপনাদের একটা প্ল্যান থাকে ডিফারেন্ট ইউনিটদের জন্য, ইউনিটের বাজেট থাকে, অর্গানাইজেশনাল একটা বাজেট থাকে। সো লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের কন্টিনিউটি নিয়ে আমরা আসলে কি বলতে পারি? আমরা কি এখানেও কস্ট কাটবো, বা আমরা কি অনলাইন ট্রেনিং এ চলে যাব? এখন এটার সলিউশন আসলে কি হতে পারে? বিকজ উই নিড টু মুভ অন, উই নিড টু মুভ অন উইথ দ্য নলেজ জার্নি। সো এই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? আসলে দেখেন, লার্নিং ডেভেলপমেন্টের কস্ট কিন্তু এমনিতেই কার্টেল হয়ে যাচ্ছে। যেমন আমি বললাম আজকে সন্ধ্যায় আমি প্রত্যেক দিনে 2টা করে ক্লাস নেই অনলাইন বেসড। আমাকে গাড়ির তেল পুড়িয়ে ইউনিভার্সিটিতে যেতে হয় না। ইউনিভার্সিটির ক্লাসে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমার জন্য, আমার স্টুডেন্টদের জন্য আপনার একজন স্টাফ রাখতে হয় না। ওখানে আমাদের এয়ার কন্ডিশন চালু করতে হয় না। এমনিতে কিন্তু লার্নিং এর কস্ট কার্টেল হয়ে যাচ্ছে। এখন আমাদের লার্নিং এর মোডটা চেঞ্জ হচ্ছে। এই যে আমরা যে সেশনটা আপনি করেছেন, আপনাকে আবার ধন্যবাদ জানাই। তার কারণ এটাও কিন্তু একটা লার্নিং সেশন। এই যে আমরা সবাই একটু শেয়ার করলাম, অনেক কোশ্চেন আসছে, আপনি অনেক কিছু শেয়ার করলেন, এতে কিন্তু আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ হলো। আমাদের বিজনেস লিডাররা যদি কেউ দেখে থাকেন বা সামনে দেখবেন, আমাদের এইচআর প্রফেশনাল যারা আছেন আমাদের বিভিন্ন জায়গায়, তাদের হবে। আমরা দেখেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, এই যে আমরা যে কথাগুলি, আমরা 3 জন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের, আমরা কিন্তু কিছুটা অ্যাপ্রিহেন্ড করে, কিছুটা প্রেডিক্ট করে, কোভিড যখন ক্রাইসিস শুরু হলো মার্চের শেষের দিকেই কিন্তু আমরা প্রথম একটা স্টেপ নিলাম যে আমাদের মেম্বারসদের মধ্যে কেউ যদি কোভিড আক্রান্ত হয় বা প্রফেশনালসদের অথবা এমনি কমিউনিটির জন্য আমরা একটা কোভিড ফান্ড, ইমার্জেন্সি ফান্ড করবো, সেটা আমরা করলাম। তার পাশাপাশি কিন্তু আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কিভাবে কোভিডকে ফেস করছে সেটার জন্য আমরা এক্সিকিউটিভ কাউন্সিল সবাই মিলে দেশের বিভিন্ন ন্যাশনাল এইচআর লিডার এবং বিজনেস লিডারদের নিয়ে, বিভিন্ন লিগ্যাল কমপ্লায়েন্সের যে এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে, এবং বিদেশি এশিয়া প্যাসিফিক ফেডারেশনের সব লিডারদেরকে নিয়ে, এশিয়া ওয়ার্ল্ড ফেডারেশনের লিডারদেরকে নিয়ে, এবং ফাইনালি আমরা লাস্ট যে সেশনটা করেছি সেটা হলো মডার্ন এইচআর এর ফাদার যাকে বলা হয়, ডেভ ওরলিচ, তাকে এনে আমরা 1 ঘন্টার একটা সেশন করেছি।
এইগুলা কিন্তু উইদাউট এনি কস্ট আমরা বাসায় বসে থেকে আমাদের নিজস্ব ল্যাপটপে এবং আমাদের দর্শকদের এই যে লার্নিং এন্ড ডেভেলপমেন্টটা অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে কিন্তু কস্ট কার্টেল হলো লার্নিং এন্ড ডেভেলপমেন্ট থেমে নেই। আর আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আমি যে আমার কর্মস্থল এখন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেখানে কিন্তু এই কোভিড সিচুয়েশনের মধ্যে গত 4-5 দিন আগে আমাদের 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, তাদেরকে ফুল প্লেজেড প্রফেসর হিসেবে প্রমোশন দেওয়া হয়েছে। এটা আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার উনি বলেছেন এই সময় দিব এই কারণে সবার মধ্যে একটা মোটিভেশন কাজ করুক যে না আমরা ফ্রিজিং হয়ে যায়নি। এবং আমাদের ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে কিন্তু কোনো কস্ট কার্টেল করব আমরা, বাট আমাদের কোনো হিউম্যান রিসোর্স কার্টেল করার পরিকল্পনা এখনো আমাদের নাই, ওইটা আমাদের মাথায় নাই। মাইন্ডসেটটা আমরা এরকম করেছি যে কস্ট কার্টেল করব অন্য দিক দিয়ে। কাজে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমরা অনুরোধ করব যার যার অর্গানাইজেশনে টু ফাইন্ড আউট দ্য এলিমেন্ট অফ কস্ট হুইচ ক্যান বি কার্টেল ডিউরিং দিস। অলরেডি কিছু কার্টেল হয়ে গেছে, এইগুলা ম্যানেজমেন্টকে ওই যে আমরা আগে যে আলাপ করছিলাম যে অ্যানালাইটিক্যালি তাদেরকে প্লেস করেন যে এত টাকা আমাদের অলরেডি কার্টেল হয়ে গেছে, উই নিড নট টু কার্টেল এনি হিউম্যান রিসোর্সেস। যেহেতু আমরা 3 জনই হিউম্যান রিসোর্স প্রফেশনালের যে লিডিং অর্গানাইজেশন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রতিনিধিত্ব করছি এবং তাদের সাথে জয়েন্ট কোলাবোরেশন এটা করেছেন, আমাদের মেসেজ থাকবে যে উই হ্যাভ টু প্রোটেক্ট দ্য পিপল উইদিন আওয়ার অর্গানাইজেশন, এবং তাদের নট অনলি জব সিকিউরিটি, তাদের কম্পেনসেশন বেনিফিট, তাদের আপনার হেলথ ওয়েলবিং এবং তাদের সেফটি সিকিউরিটি গ্রুপ ইন্স্যুরেন্স, এইগুলো আমাদের দেখা দরকার। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যার। আসলে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমরা মাত্র 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছিলাম, 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। আসলে এমন একটা ডিসকাশনে আমরা আজকে আসি যে ডিসকাশন শেষ হবার না, তারপরেও আমরা খুব শীঘ্রই শেষ করব আজকের আলোচনা। যাবার আগে আমাদের অতিথি নজরুল ইসলাম এবং ফাহমিদা ম্যাডামের কাছে খুব ছোট্ট করে জানতে চাই, আমরা জানি যে প্রত্যেকটা অর্গানাইজেশনে বিশেষ করে ব্যাংকিং সেক্টর যদি আমরা বলি, আপনারা যেহেতু দুজনই ব্যাংকিং ব্যাকগ্রাউন্ডের, তো ইউ হ্যাভ 2 ডিপার্টমেন্টস লাইক ইন্টারনাল ট্রেনিং আর এক্সটার্নাল ট্রেনিং, দুইটার জন্য আপনাদের বাজেট থাকে বিশেষ করে ব্যাংকিং সেক্টরগুলো। সো ইন্টারনাল ট্রেনিং এর কথা যদি আমরা বলি, দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। সেক্ষেত্রে এক্সটার্নাল ট্রেনিং কি আমরা মানে কমিয়ে দিব নাকি, মানে আসলে আমরা কি করব এক্সটার্নাল ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের এমপ্লয়ীদের জন্য ইন টার্মস অফ নলেজ ডেভেলপমেন্ট, স্কিলস, এথিক্স, এফিশিয়েন্সি এন্ড সো অন? আমি আগে বলি, নজরুল ভাই তারপরে কন্ট্রিবিউট করবেন। জি ম্যাডাম। আসলে আমরা এখন এমন একটা সময়ে আছি যখন আমরা যত রকমের বাহুল্য মাত্র কস্ট সেগুলো বাদ দিচ্ছি। তো বাহুল্যের কষ্টের ভিতরে আমরা ধরেন জামা কাপড় কেনা, ঘুরতে যাওয়া বা খুব লাক্সারি খাবার এই সমস্ত করা, এগুলো লাইফস্টাইল থেকে বাদ দিচ্ছি, আমরা এখন সেভিংস এর দিকে মনোযোগ দিচ্ছি। সেম জিনিসটাই যখন আমরা অফিসের দিকে তাকাই, অফিসও কিন্তু এই এক্সট্রা বার্ডেন যে কস্ট গুলো সেগুলোই কার্টেল করতে চাবে। তো সেইখানে ফরেন ট্রেনিং বা বাইরের ট্রেনিং যেটা বলছেন ওটা আসলে একটা হিউজ কস্টের ব্যাপার, ট্রাভেলের ব্যাপার আছে, থাকার কস্ট আছে। তো আমার মনে হয় কিছু সময়ের জন্য এটা হয়তো পেন্ডিং থাকবে, এটা একদম বন্ধ হয়ে যাবে না, বাট এখন মনে হয় সংযমের সময়। তো আমরা সেই খরচগুলো এখন করতে চাইবো না, রাদার আমরা যেটা চাইবো যে অনলাইনে যে ট্রেনিং গুলো অফার করা হচ্ছে, সার্টিফিকেশন প্রোগ্রাম যেগুলো হচ্ছে, যেগুলো আমি রেজিস্ট্রেশন ফি দিয়ে আমার এখান থেকে পরীক্ষা দিয়ে আমি পাস করতে পারি, সেই রকম প্রোগ্রামে বেশি বেশি এমপ্লয়ীদেরকে এনকারেজ করতে পারি, এটাতে আমার কস্ট কার্টেল হবে। আর যে মেইন উদ্দেশ্য বাইরের ভালো ডিগ্রি ট্রেনিং, সেটাও আমি পাবো। আর ইন্টারনাল ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের ট্রেনিং এর 2টো কস্ট থাকে, একটা হচ্ছে রিফ্রেশমেন্ট, আরেকটা হচ্ছে অনারারিয়াম, আরেকটা হচ্ছে ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তো আমি যদি অনলাইনে ট্রেনিং অফার করি, দেখেন আমার রিফ্রেশমেন্ট লাগছে না, আমার পুরো অফিসের যে খরচ সেটা লাগছে না, শুধু হয়তো স্পিকারের অনারারিয়ামটা লাগবে। তো স্পিকার যদি আমার নিজের ব্যাংকের হয় তাহলে সুবিধা হচ্ছে যে 2 ঘন্টা বা 1 ঘন্টা সময় নষ্ট করে সে আসতো যেত, অফিসের যে এক্সট্রা 3 ঘন্টা সময় নষ্ট হতো সেটা সে অফিসে দিতে পারছে এবং তার ডেস্ক থেকে সে আমাকে সেশনটা প্রোভাইড করতে পারছে। তো আমার মনে হয় ট্রেনিং এ তো হিউজ কস্ট সেভ হবে এবং আমরা তখন রেভিনিউ আর্নার হব, মেইন যোদ্ধা হব রেভিনিউ আর্নারের। আমি খুব আশাবাদী যে আমার ট্রেনিং এর কস্ট অনেক কমবে কিন্তু এফিসিয়েন্সি অনেক বাড়বে।
আর ফরেন ট্রেনিং আমরা করব, বাট একটু সংযমের সাথে। থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ ম্যাডাম আপনার এই মূল্যবান মতামতের জন্য। সহমত পোষণ করছি এটাই বলে যে কিউকিউএসএ লিমিটেড পক্ষ থেকে ঈদের পরে আমরা কিছু অনলাইন ট্রেনিং অফার করছি, যেটা আপনি বললেন যে কস্ট অপটিমাইজেশন, ট্রাভেলিং কস্ট, অ্যাকোমোডেশন কস্ট, মিসেলিনিয়াস কস্ট, অনেক কস্ট ইনভলভ থাকে, যেটা অনলাইন কোর্সে সাধারণত ওই ওই এই কস্টটা সেভিংস হয়ে যায়, অ্যান্ড উই অল নো সেভিংস মানি ইজ আর্নিং মানি। সো আমাদের সাথে থাকবেন কিউকিউএসএ লিমিটেডের সাথে। আমাদের যারা লাইভ দেখছেন, কাইন্ডলি আপনাদের কোনো ধরনের ফিডব্যাক থাকলে আমাদেরকে জানাবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজে আসলে আজকের যে সেশনটা নিয়ে অনেক 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 মতামত দেখতে পাচ্ছি, কমেন্ট দেখতে পাচ্ছি। বেস্ট উইশ এম নজরুল ইসলাম আপন, নজরুল ইসলাম স্যারের নাম ডাক নাম মনে হয় সম্ভবত আপন। শিবলি শিপু বলছেন এক্স্যাক্টলি সেড ফাহমিদা আপু। আরেকজন বলছেন টাইম নিডেড ডিসকাশন, থ্যাঙ্কস ফর দ্য অ্যারেঞ্জমেন্ট। সো আপনারা কাইন্ডলি আমাদেরকে ভরসা দিবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আপনাদের প্রশংসা এবং আপনাদের সমালোচনা একই সাথে সাদরে গ্রহণ করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নজরুল ইসলামের কাছে এই টপিকটা নিয়ে কথা বলার জন্য, ইন্টারনাল ট্রেনিং এন্ড এক্সটার্নাল ট্রেনিং এর ব্যাপারে। থ্যাংক ইউ। টার্মটা যে টার্মটা আপনারা বলছেন, কস্ট কাটিং ইন ট্রেনিং, আমার কোশ্চেন যে এটাকে আসলে যখন আমি ট্রেনিং এ খরচ করছি, এটা কি কস্ট না ইনভেস্টমেন্ট? সো টু মি ইটস ইনভেস্টমেন্ট। সো যত ক্রাইসিস থাকুক, ইনভেস্টমেন্ট শুড কন্টিনিউ। ইনভেস্টমেন্ট না হলে ওটা রিটার্ন আসবে না। যেটা ইস্যুস হলো যে আমি যেটা বলেছি যে প্রি কোভিড আমাদের একটা মাইন্ডসেট ছিল ক্লাসরুম বেস ট্রেনিং অথবা বাইরে পাঠাতাম কাউকে, সেটা যেটা আপা বলেছেন হিউজ কস্ট ইনভলভ কনসিডারিং প্রেজেন্ট সিচুয়েশন। ইভেন ট্রাভেলে তো একটা এমবার্গো আছেই, গ্লোবালি আমরা এখন খুব লিমিটেড স্কেলে ট্রাভেল করব। সো অবশ্যই আমি হয়তো ফিজিক্যালি কাউকে ফরেন ট্রেনিং এ পাঠাবো না, বাট অনলাইনে বা ভার্চুয়াল যে সেশনগুলো আছে ওগুলো অবশ্যই কন্টিনিউ করবে। এবং আমি বলবো যে যেহেতু আমার যেটা হয় যে যুদ্ধ যখন থাকে না, যখন আমার কাজ ফিল্ডের অ্যাক্টিভিটি হতো, তখনই আমার লোকজনকে রেডি করার টাইম। আমরা দেখি আমাদের আর্মিদেরকে, যেহেতু যুদ্ধ নাই, উইন্টারে কিন্তু তারা বসে থাকে না, তারা ওটা দেশব্যাপী বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে যাতে ফিজিক্যালি ফিট থাকে। তো আমি বলবো বর্তমান সিচুয়েশন এবং কামিং ডেজে আমাদের বরং এই দিকে আরো বেশি ফোকাস করতে হবে। সেটা অবশ্যই আমরা কস্ট এফিসিয়েন্সি মোডে যাব এবং আমার ইনভেস্টমেন্ট এই জায়গাটা হয়তো বাড়বে ওই যে এফিসিয়েন্টলি। তো যেটা বলছিলাম যে ইন্টারনাল রিসোর্সেস হোক অর এক্সটার্নাল সার্টিফিকেশন হোক, এই জায়গাগুলোতে অবশ্যই ফোকাস বাড়বে, আমার নিড বাড়বে। কারণ এখন এই যে চেঞ্জেস, যে স্কিলস গুলো আমরা বলছি যে টেকনোলজিকে গ্র্যাব করে আমি কিভাবে মার্কেটে আমার প্রেজেন্স এনশিওর করবো, সেটার জন্য আমার ডিফারেন্ট স্কিল সেট লাগবে। তো আমার পিপলকে রেডি করার জন্য এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় সামনের দিনগুলোতে আমাদের ফোকাস বাড়বে, which is ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। অবশ্যই সেটা এফিশিয়েন্ট ইনভেস্টমেন্ট হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত অতিথিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসলে আপনাদের কাছ থেকে সময় নিয়েছিলাম 1 ঘন্টা, বাট 1 ঘন্টার সময় অনেকক্ষণ আগে আসলে অতিক্রম করে ফেলেছি, আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সাথে যারা লাইভ ছিলেন এতক্ষণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই সেশনগুলো যদি আপনাদের ভালো লাগে, অনেকে যারা কমেন্ট করেছেন যে টাইম নিডেড ডিসকাশন, ভেরি ওয়েল ইনিশিয়েটিভ, আপনারা কাইন্ডলি এই লাইভটি শেয়ার করবেন। লাইভটি আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব পেজেও থাকবে। আপনারা আপনাদের কানেকশনদের সাথে শেয়ার করবেন যাতে এই মূল্যবান আলোচনাগুলো সবার কাছে পৌঁছাতে পারে। আপনাদেরকে একটু আপডেট দিচ্ছি, আগামীকাল বিকাল 3টা বাজে আমরা আবার লাইভে আসবো কিউকিউএস এর পেজ থেকে, ইন কোলাবোরেশন উইথ বাক্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং। এবং আগামীকাল রাত 10টা বাজে আবার আমরা লাইভে আসবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সেটি হচ্ছে রিটেল ব্যাংকিং অ্যান্ড রেমিটেন্স সার্ভিসেস। কারা থাকবেন আমাদের সাথে এটা জানার জন্য কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। আবারও বলছি, আমাদের সেশনগুলো কেমন হচ্ছে জানিয়ে আমাদেরকে
কমেন্ট করবেন, আমাদেরকে ফিডব্যাক দিবেন, আমাদেরকে ইমেল করতে পারেন info@qoqsa.com এ। প্রমিস আপনাদের প্রশংসা এবং সমালোচনা একই সাথে আমরা গ্রহণ করব। এবং আবারও আবার যখন বলেছিলাম আমি শুরুতে যে আমরা পাড়া প্রতিবেশীর খোঁজ নিই, যার যার অবস্থান থেকে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভার্চুয়ালি আমাদের পাড়া প্রতিবেশীর খোঁজ নিই, আমাদের বন্ধু বান্ধবের খোঁজ নিই, যে কেমন আছেন তারা, কোনো কিছু তাদের দরকার কিনা, যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা করতে পারবো কিনা। আমার বিশ্বাস আমরা জাতিগতভাবে এক হতে পারবো। and this is the time to be united but to be separated, and we believe that we are in this together. Inshallah we will get through this together. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাসায় থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।